ফাইল আপাতত সেই ফর্মে আপনারা হচ্ছে আপনাদের রেজাল্টটা দেখে নেন। আর খাতা হচ্ছে গিয়ে অবশ্যই হার্ড কপি দেখতে পাবেন। এটা অফিসে রাখা আছে। তো অফিসে বসেও অফিসে গেলে আপনারা মানে আপনাদের ইউনিভার্সিটি গেলে আপনারা দেখতে পাবেন। এছাড়া নেক্সট আমাদের যেদিন ক্লাস আছে, মানে আপকামিং ফ্রাইডেতে আমি আপনাদেরকে খাতাগুলো দেখিয়ে দিবো। এটা খাতা আমি রেখে দিব, সাবমিট করে দিব না। আর সিটির মার্কসটা হচ্ছে এখনো বসানো, সিটি খাতা আমি চেক করেছি। ওটা হচ্ছে গিয়ে আমি হয়তো মানডে অফিস করবো। আমাদের নেক্সট অফিস মানডে থেকে ইন পার্সন অফিস আছে। তো ওখানে যে আমি যেটা করবো যে আপনাদের ওই মার্কসটা ইনপুট করে আমি আবার হচ্ছে গিয়ে আর একটা দেখবেন যে গুগল ক্লাসরুমে আবার একটা এক্সেল শিট আমি আপলোড করে দিব। সো দ্যাট আপনাদের যেটা হবে যে আপনারা সিটির মার্কস প্লাস হচ্ছে গিয়ে আপনাদের যে মিড টার্মের মার্কস আছে সেটা দেখতে পাবেন। কারোর খাতা নিয়ে কোনো কিছু নিয়ে কোয়ারিজ থাকে অবশ্যই খাতাটা দেখে আমার সাথে হচ্ছে গিয়ে, মানে মার্কসটা তো এখন জাস্ট দেখবেন, আর পরবর্তীতে খাতাটা দেখে আমার সাথে যোগাযোগ করে যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেখানে তো কি বলা যায় আমরা সলভ করার চেষ্টা করি। তুমি আপলোড করতে একটু আমাকে সময় দিতে হবে, হ্যাঁ। ফাইলটা আপলোড করে দেন, আমি ক্লাসে ব্যাক করছি, মানে আমি ক্লাসে আছি, জাস্ট ফাইলটা আপলোড করছি ওদের মূল ক্লাসে। আচ্ছা, আপনাদের বাকি ক্লাস হয়েছে আজকে? বাকি ক্লাসগুলো হয়েছে অন্য কোর্সের? জি ম্যাম। জি ম্যাম। সকালে তো ক্লাস ছিল ওই জন্যই বলছি। জি ম্যাম হয়েছে। আচ্ছা, আপনাদের পুরো ক্লাসরুমটা এখন একটু রিফ্রেশ করেন, দেখবেন যে স্প্রেডশিট বলে একটা ফাইল আমি আপলোড করেছি, তা পেয়ে যাবেন। গ্রেড শিট এটার নামে, দেখেন গ্রেড শিট অফ মিড টার্ম এরকম একটা আপলোড করেছি, তা পাবেন। পেয়েছেন? যদি না পেয়ে থাকেন জাস্ট হচ্ছে গুগল ক্লাসরুমে একবার রিফ্রেশ দেন, যে স্ট্রিমটা আছে স্ট্রিমটা একবার রিফ্রেশ দিলে পেয়ে যাবেন। জি ম্যাম পেয়েছি। ম্যাম পেয়েছি ম্যাম। আচ্ছা, একটু দেখেন তারপর আমরা ক্লাসটা শুরু করি। আমি ব্যাকআপ ফাইলগুলো একটু ওপেন করে নিই, যেটা আজকে ইউজ করবো, ততক্ষণে দেখতে থাকেন। আচ্ছা, সিটির একজন টেক্সট করেছেন বলে আবারও বলছি, সিটির মার্কস আমি সিটির খাতা দেখেছি, কিন্তু এটা তো একটা জাস্ট বুঝতেই পারছেন এটা একটা এক্সেল, মানে পিডিএফ ফর্মে আমি এটা ডাউনলোড করে রেখেছি। জাস্ট এটা একটা আপনাদের গ্রেড শিটে যেটা প্রডিউসার সেটা। তো গ্রেড শিটে আমি শুধু মিড টার্মের মার্কসটা তুলেছি, সিটির মার্কসটা তুলিনি। আর তাদের তো নাম্বার স্টুডেন্ট কম, 17 জন এক্সাম দিয়েছেন, 16 জন এক্সাম দিয়েছেন। তো ওখান থেকে বাকি খাতাগুলো দেখা তো আসলে সিটি দেখার খাতা দেখাটা খুব ডিফিকাল্ট কিছু। খাতা দেখেছি কিন্তু স্কুলটা হচ্ছে এখনো ওখানে বসাই, সে বললাম তো ওটা আমি মানডে আমাদের হচ্ছে অফিস আছে, অফিসে গেলে ওটা হচ্ছে গিয়ে আপনার বসিয়ে দেবো, মানে একটা ইউজ করে দেন দিয়ে দিবো। তো দ্যাট যেটা হবে যে আপনাদের আর অসুবিধা হবে না, এটা যেটা দরকার ছিল সেটা পেয়ে যাবেন। আচ্ছা, আমার মনে হয় আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে আহ আমরা যেটা করব সেটা হলো যে আমরা নতুন একটা টপিক শুরু করব। এবং আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা অনেক বড় কিছু করবো না, বাট একটা ইজি টপিক করব। এবং এর পরবর্তীতে এটার যে থিওরিটিক্যাল টার্ম গুলো আছে, থিওরিটিক্যাল টার্ম বলতে বোঝাচ্ছে যে যেখানে হচ্ছে গিয়ে আমাদের আপনার যদি কোনো জায়গায় আমাদের ক্যালকুলেশন করা দরকার হয়, স্পেশালি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো, আমি হচ্ছে গিয়ে সেটা আমরা ইন পার্সন ক্লাসে করবো। অনলাইন ক্লাসে আমি সাধারণত দেখবেন যে আমি সবসময়ই আপনার ইয়েটা অ্যাভয়েড করি, মানে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমি কখনোই দেখবেন যে
ইয়াতে আনি না, মানে ক্লাসে কিন্তু আমি অনলাইন ক্লাস আমরা বেশ কয়েকটাই নিয়েছি, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি চেষ্টা করি যে অনলাইন ক্লাসে না নিতে। তো আমি সেটাই হচ্ছে কি এখানে সেটাই ফলো করবো, যাতে অনলাইন ক্লাসে আমাদের ওটা না যায়, আমরা সেটাতে যাব। এবং আমরা আরো একটা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে আজকের ক্লাসে আমাদের কয়েকটা ছবি আঁকতে হবে। আমি যেটাকে বলবো যে আমরা যেটাকে বলি যে ফিগার আমরা কিছু আঁকতে হবে, স্পেশালি আমরা যখন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটটা পড়বো তখন আমাদের কিছু ফিগারের বিষয় আছে। তো এইটার জন্য একটু যদি আমরা খাতাটা নিয়ে এখনই বসি তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়। আচ্ছা, তো আমরা আজকে স্টার্ট করবো যে টপিকটা নিয়ে। টপিকটার নাম হচ্ছে গিয়ে মার্কেট। আমি একটু স্লাইডটা শেয়ার করছি আপনাদের সাথে এখন। ক্লাস রেকর্ড তো হচ্ছে না, ঠিক আছে। স্লাইডটা আমি শেয়ার করছি। আমরা হচ্ছে গিয়ে এটা পড়বো মার্কেটের উপরে। এবং এই এই চ্যাপ্টারে যেটা হবে আমাদের সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমরা হচ্ছে চার ধরনের মার্কেট আছে আমাদের, সেই চারটা মার্কেট নিয়ে আমরা হচ্ছে ফোকাস করব। বিকজ আমরা যখন আসলে মানে অ্যাজ এ ডিসিশন মেকার কাজ করতে যাই বা অ্যাজ এ ম্যানেজার আমরা যখন রোল প্লেটা করতে যাই, তখন আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি বা কনজিউমারদের নিয়ে কাজ করি, সেখানে দেখা যায় যে তারা কিন্তু কোনো না কোনো মার্কেট বিলং করে। তো ওই মার্কেটটার স্ট্রাকচার কি বা ওই মার্কেটে কনজিউমার বিহেভিয়ার কেমন, সেটার উপর বেসিস করে কিন্তু আমরা ওটার প্রাইসিংটা ডিসাইড করে থাকি। এবং ওটার উপর প্রাইসিং ডিসাইড করি, প্লাস হচ্ছে আমাদের সাপ্লাই সাইড বা যেখানে আমাদের ডিসিশন মেকিং এর জায়গাটা বেশি আসে সেটা নিয়ে কিন্তু আমরা ডিসিশন। আমি একটা মার্কেট বুঝলামই না, ফর এক্সাম্পল এটা একটা মনোপলি মার্কেট, দ্যাট মিনস ওয়ান সেলার মার্কেট। তো আমি যাই করি না কেন আমার কনজিউমাররা কিনতে বাধ্য, অনেকটা এই ঘটনা ঘটে মনোপলি মার্কেটে। আমি বুঝলামই না যে আমার মার্কেটটা মনোপলি মার্কেট, তাহলে কিন্তু আসলে আমি যেটা হবে যে আমি কিন্তু ওই মার্কেটে সেভাবে অপারেশন করতে পারবো না। আবার আমি একটা মার্কেটে কাজ করলাম যেটা মার্কেটে হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আসছে। তো একটা মার্কেটে আমি কাজ করলাম, সেই মার্কেটটাকে দেখলাম হচ্ছে পারফেক্ট কম্পিটিশন আছে, তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আমি সেই মার্কেটে কি করলাম, আমি আমার ইচ্ছা মতো একটা প্রাইসিং সেট করে দিলাম, তখন দেখা গেল আমার প্রোডাক্টটা সেলই হলো না। বিকজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে দেয়ার আর মেনি বায়ার্স এন্ড মেনি সেলার। তো আমি যদি একটা প্রোডাক্টের দাম, লেটস সে এটার মার্কেট প্রাইস হচ্ছে 10 টাকা, এখন আমি যদি ওইটার প্রাইস 10 টাকার জায়গায় 11 টাকাতেও সেল করি, আসলে আমি কাউকে এখানে আমি অ্যাজ এ seller আমি এই প্রোডাক্টটা সেল করতে পারবো, বিকজ লটস অফ কম্পিটিটর আর দেয়ার অ্যান্ড আদার্স ইনফরমেশন শেয়ারিং হিয়ার ইটস ওয়াইডলি স্প্রেডেড, অর্থাৎ এটা সবাই জানে। এমন হয় এই ধরনের মার্কেট। তো মেইন জিনিসটা যেটা বুঝাতে চাচ্ছিলাম, যখনই আমরা ডিসিশন মেকার হিসেবে কাজ করি বা অন্টারপ্রেনার হিসেবে কাজ করি, তখন আমাকে বুঝতে হবে হোয়াট টাইপ অফ মার্কেট উই আর অপারেটিং, and according to that type we have to decide about the pricing policy and our supply side। এই জন্য আমাদের আসলে মার্কেট স্ট্রাকচারটা বোঝাটা জরুরি। তো এই কারণে আমরা যেটা করব যে আফটার মিট আমরা স্টার্টই করি হচ্ছে মার্কেট দিয়ে। মার্কেট করব, তারপর আমরা কনজিউমার বিহেভিয়ার, প্রডিউসার বিহেভিয়ার এবং ইউটিলিটি এই পার্ট গুলোতে যাব। আমাদের আমরা জানি যে আমাদের মার্ক হার্শের বইটা আমরা ফলো করছিলাম। মার্ক হার্শের বই ছাড়া আমরা আরেকটা বই হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি শেষের দিকে রেফারেন্স দিয়েছিলাম যখন আমরা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই পড়ছিলাম। তো সেটা ছিল হচ্ছে কি ম্যানকিওর একটা বই, যেটা আমরা আমরা সাধারণত বেসিক ইকোনমিক্সটা যখন পড়ি তখন এই ম্যানকিওর বইটা বেশি ফলো করি, বইটা খুব ইজিয়ার। সো এখনো আমরা মার্কেটটা যখন পড়বো সেটাও হচ্ছে কি আমরা ম্যানকিওর বই থেকেই পড়বো। বিকজ আমরা যদি হচ্ছে কি আপনার ওই যে যেটা বলছিলাম যে মার্ক সেই বই থেকে যাই, ওনার বইয়ে কোনো সমস্যা নেই, তো ওনার বইয়ের টার্ম গুলো একটু ডিফিকাল্ট ওয়েতে দাও, টেকনিক্যাল টার্ম গুলো বেশি ইউজ করে, যারা একদম ইকোনমিক্স এ পড়ে আসে বেসিক যাদের অনেক ভালো তাদের জন্য ইজিয়ার হবে। বাট আমরা যারা হচ্ছে কি বিবিএ হোল্ডার বা আমরা যারা নন বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে আসে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। So, এই কারণে আমরা একটু ইজিয়ার পার্টের বইয়ে যাচ্ছি যাতে সেখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি। তা আমাদের যে রেফারেন্স বইটা আছে, দেখিয়ে দিচ্ছি কোন চ্যাপ্টার আমরা পাবো। এটার হচ্ছে গিয়ে সেকশন 5-এ আমরা যখন যাব, সেকশন 5-এ দেখবেন যে অনেকগুলো চ্যাপ্টার আছে। সেকশন 5 ইজ অল অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, ফার্ম বিহেভিয়ার অ্যান্ড দ্য অর্গানাইজেশন অফ দ্য ইন্ডাস্ট্রি। তো এখানে চারটা চ্যাপ্টার মিলে যে ফার্মস ইন দ্য কম্পিটিভ মানে কম্পিটিটিভ মার্কেট, চ্যাপ্টার 14, 15, 16, 17, চারটা চ্যাপ্টার মিলিয়ে হচ্ছে আমরা একটা চ্যাপ্টারে পড়বো। তো এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা অনেক কিছু পড়বো না, একদম স্পেসিফিক কিছু টপিক পড়বো। তো যেটা যেটা টপিক বলে দেবো সেটা মেনশন করে দিবো। তো সেই টপিক গুলো পড়লেই হবে। এমনও হতে পারে যে লাইক পারফেক্ট কম্পিটিটিভ এই চ্যাপ্টারটা থেকে আমরা হয়তো 2টা পেজ বইয়ের, তো ওই জায়গাটা পড়লেই হবে। তা
আমরা এই জিনিসগুলো পড়বো। তা এখন তাহলে চলে যাই তো, যেমন যখন চ্যাপ্টার 14 আমরা কতটুকু পড়বো সেখানে যদি আসি, চ্যাপ্টার 14 আমরা পড়বো যে হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, what are its characteristics, and the next topic হচ্ছে profit maximizing point for a পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। অর্থাৎ কোথায় তাহলে যখন এই মার্কেটটা যখন আপনি কাজ করবেন দেখবেন যে এই মার্কেটে সবার হচ্ছে গিয়ে আপনার প্রাইসিং সেম, তাহলে তো প্রফিট কোথায় হয়? অর্থাৎ একই ধরেন চালের বাজারে সবার চাল একই রকম দাম রাখে না, বা আমরা যখন সবজির বাজারে যাই, বা বাংলাদেশের বেসিসে বলছি অবশ্যই, বা আমরা ধরেন হচ্ছে ভেজিটেবল কিনতে যাচ্ছি, আমরা ফ্রুটস কিনতে যাচ্ছি, দেখবেন যে প্রাইসিংটা কিন্তু সেম সেম ক্যাটাগরি প্রোডাক্ট। লাইক আপনি পটেটো কিনতে যাবেন, ঢাকা শহরে পটেটোর যা দাম, ফর এক্সাম্পল আপনি রাজশাহীতে পটেটোর দাম দাম তাই পাবেন। তাহলে অ্যাজ এ ইন এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, হাউ দ্য প্রডিউসার, যারা প্রোডাক্ট তৈরি করছে, তারা আপনার হচ্ছে গিয়ে প্রফিটটা মেক করে। হ্যাঁ, এটা তো আপনাকে জানতে হবে যে কোথায় তাদের প্রফিটটা তৈরি হয়। এবং আপনিও যদি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কোনো ধরনের অপারেশনে যান, আপনাকেও কিন্তু সেম ওয়েতেই আগাতে হবে, অর্থাৎ সেম প্রাইসিংটা ফলো করে আপনি কিন্তু আগাতে পারবেন। তো সেই জিনিসগুলোতে আমরা কিন্তু দেখব, যেমন চ্যাপ্টার 14 থেকে শুধু এই দুইটা টপিকই পড়বো। তো এখানে আমরা ফিগার 1 মানে পেজ 271 আর 272, এই দুটা পেজ পড়লে হবে। আর শুরুর দিকে আমরা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট নিয়ে আইডিয়া নিবো, সো পেজ এটা মনে হয় 270 পেজটা আমরা পড়বো। তাহলে দেখেন মাত্র 3টা পেজ পড়বো। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো মনে হবে যে আমি 4টা চ্যাপ্টার পড়াচ্ছি, বাট 4টা চ্যাপ্টার না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিলেক্টিভ টপিক পড়াবো। দেন আমরা চলে যাবো মনোপলি মার্কেট, ইটস ওয়ান সেলার মার্কেট। এখানে আমরা শুধু করবো ওয়াই মনোপলি অ্যারাইজেস, অর্থাৎ ওয়ান সেলার মার্কেট, একজন মাত্র সেলার থেকে। এই ধরনের মার্কেট সাধারণত খুবই আনইউজুয়াল। এই ধরনের মার্কেট কখন ক্রিয়েট হবে, কেন ক্রিয়েট হবে, আমরা শুধু সেটা নিয়ে এই চ্যাপ্টারটাতে স্টাডি করি। দেন বাকি দুটো যে মার্কেট গুলো আছে, সরি, বাকি যে দুটো মার্কেট আছে, মনোপলিস্টিক কম্পিটিশন এন্ড অলিগোপলি। মনোপলিস্টিক কম্পিটিশন থেকে তেমন কিছুই পড়বো না আমরা, শুধু ডেফিনেশনটা পড়বো। বাট অলিগোপলি মার্কেটটা নিয়ে আমি ডিটেল পড়াবো, বিকজ অলিগোপলি মার্কেটটা হচ্ছে এখন যে ওয়ার্ল্ডের ইকোনমিটা যেই দিকে মুভ করছে, স্পেশালি ক্যাপিটালিজম যেটাকে আমরা বুঝি, সেটা কিন্তু মেইনলি এটা ফোকাস করে অলিগোপলি টাইপের মার্কেটের। তো এই মার্কেট গুলো কিভাবে, অর্থাৎ মার্কেট জায়ান্ট কিভাবে ক্রিয়েট হয়, তারা কিভাবে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তৈরি করে। এটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে বসুন্ধরা গ্রুপ বা যমুনা গ্রুপ এরকম বুঝাইনি, এটাকে একটা কার্টেল বুঝাবো। অর্থাৎ দেখবে যে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে, বাট তাদের অ্যাক্টিভিটি একরকম হবে, তাদের প্রাইসিং পলিসি একরকম হবে। যেমন আমি এই ক্ষেত্রে একটা ভালো এক্সাম্পল দিতে পারি, ওপেক। অয়েল প্রডিউসিং যে কান্ট্রি গুলো আছে যারা এক্সপোর্ট করে, তারা কিভাবে অপারেশন করছে। তো এই যে এগুলো নিয়ে যখন কথা বলবো, এটা হচ্ছে একটা খুব মানে ওয়াইডলি স্প্রেড হচ্ছে বা খুব বেশি ইউজ হচ্ছে এই টাইপের একটা মার্কেট। তো অলিগোপলি মার্কেটটা নিয়ে আমি আবার দেখা যাবে যে বেশ কিছু অংশ পড়াবো, এবং হাউ অলিগোপলি মার্কেট অপারেটস সেটা নিয়ে কথা বলবো। দেন মার্কেট উইথ ফিউ সেলার, অর্থাৎ এই জায়গাটাতেই আমরা পড়বো যেখানে আমরা দেখবো যে অল্প কিছু সেলার মিলেও যখন এই মনোপুর একটা মার্কেটে অপারেশন করছে, সেখানে কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। যে দেখছেনই হয়তো এখানে টাইটেল গুলো দেখতে পাচ্ছি আমরা, কার্টেল ক্রিয়েট হবে, সেখানে মনোপলি ক্রিয়েট হবে, সেখানে কম্পিটিশনও থাকবে, পলিউশনও হবে। দেখা যাবে যে কিছু কিছু ফার্ম এগ্রি করবে না এগ্রিমেন্টে যেতে, তখন তারা মার্কেট আউট হয়ে যাবে, বা সেক্ষেত্রে তারা প্রফিটটা কিভাবে করে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা খুব আহ ডিটেল একটু পড়বো, যেহেতু আমি বলছি যে অলিগোপলি মার্কেটটা এখন হচ্ছে কি নেক্সট মার্কেট জায়ান্ট, অর্থাৎ এই ধরনের মার্কেটেই বেশি হচ্ছে গিয়ে এখন অপারেট হচ্ছে। তো আমরা এই মার্কেটটা সম্পর্কে আরেকবার ডিটেল পড়বো। তো আগে আমরা চলে যাই তাহলে আমরা, আচ্ছা যে জায়গাটা আমি এখন একটা ছবি আঁকতে দিব আপনাদের, তো সেখানে আপনাদের যেটা দেখবেন আমি একটু দেখাই না, এটা আমি আন্দাজে মান্দাজে কোথাও নেইনি, যেটা আপনাদের বই থেকেই নাও, এটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা চ্যাপ্টার 16-এ একটা ফিগার দেখবো, এই যে এই ছবিটায়, এই ছবিটাই আমি স্লাইডে এনেছি। আমার মার্কেটে যে স্লাইডটা আছে স্লাইডটা দিয়ে দিব আপনাদের, মার্কেটে যে স্লাইডটা আছে ওখান থেকে আমরা এটা কাজ করেছি, এই ছবিটা এখানে আবার চ্যাপ্টার নাম্বার বলে দিচ্ছে কোন চ্যাপ্টার আমরা কি কি পড়বো। আচ্ছা এক কাজ করেন, এখান থেকে ছবিটা আঁকেন আপনারা, কিন্তু কষ্ট করে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টারের নাম যেটা বলেছে যে চ্যাপ্টার 15, 17, 16, এটা আবার লিখেন। জাস্ট হচ্ছে এই ছবিটা, এই জায়গাটা পড়বো, দেন হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ মার্কেটে চলে যাবো। ম্যাম ছবি, অ্যারোতে যে গুলো আছে ওগুলো কি লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ইনফরমেশনই লিখবেন, শুধু চ্যাপ্টারের নেম গুলো লিখবেন না।
ওকে ম্যাম। চ্যাপ্টারের নেম মানে বুঝেন, মনোপলি মার্কেট লিখবেন, মনোপলি লিখবেন, বাট মনোপলির নিচে যে লিখে রেখেছে চ্যাপ্টার 15 এটা লিখবো। অর্থাৎ ওটা যে চ্যাপ্টার 15 থেকে পড়তে হবে এটা লেখার দরকার নেই, এটা তো আমরা আস্তে আস্তে জানি। ছবিটা আছে জাস্ট, মানে টেবিলটা। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে, এখানে যদিও বলছে যে 4 টাইপস অফ মার্কেট স্ট্রাকচার, বাট আমরা আসলে এটাকে যেটা করছি, আমরা মার্কেটের ডেফিনেশন, আমি মনে হয় আমার ডিমান্ড এবং সাপ্লাই চ্যাপ্টারটা পড়ার সময় মার্কেটের ডেফিনেশন দিয়েছিলাম না? কেউ একজন বলেন, স্বামী, মার্কেটের ডেফিনেশন দিয়েছিলাম না আমি ওই চ্যাপ্টারে? জি ম্যাম দিয়েছিলেন। এই জন্য কিন্তু আমি মার্কেটের ডেফিনেশনে, যেন একজন লিখছে ম্যাডাম মার্কেট কি, এই জন্য আমি বলে দিলাম, চ্যাটে লিখেছেন। তো মার্কেটটা আসলে আমরা পড়ে আসছি, আমরা যখন ডিমান্ড এবং সাপ্লাই চ্যাপ্টারটা যখন পড়েছি, তখন ওখানে হচ্ছে আমরা মার্কেটের ডেফিনেশন পড়ে আসছিলাম, এই জন্য মার্কেট আমি আজকে যাইনি একদমই। সরাসরি আমরা যে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট নিয়ে পড়া শুরু করি সেখানে গিয়েছে, তারপর আমি একবার ডিটেল বলছি। মার্কেট বলতে আমরা একটা প্লেস বুঝি না সিচুয়েশন বুঝি? মার্কেট কি, কোনো জায়গা? প্লেস, প্লেস ম্যাম। মার্কেট হচ্ছে একটা প্লেস। সেই প্লেসটা কিরকম বলছে, মার্কেট ইজ এ সরি মাইনাস, প্লেস না, মানে মার্কেট একটা হচ্ছে সিচুয়েশন। সিচুয়েশনটা হচ্ছে এমন যে যেখানে আমার বায়ার এবং সেলারের একটা মিট হওয়ার পসিবিলিটি থাকে। মিটটা বলতে বোঝাচ্ছে যে তারা ইন পার্সন অর্থাৎ ফেস টু ফেস তাদের মিট হতে পারে। আবার ইন সাম কেসেস দেখা যেতে পারে যে তারা কোনো একটা মিডিয়ামের মাধ্যমে মিট হচ্ছে, কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মিট হচ্ছে, বা একটা প্লেসেও মিট হতে পারে, লাইক আমরা যেটাকে বুঝি যে ধরেন একটা কাঁচা বাজার বা সুপার শপ, এরকমও হতে পারে। দেন তারা কি করবে, দে উইল এক্সচেঞ্জ গুডস এন্ড সার্ভিসেস, অর্থাৎ এই বায়ার এবং সেলার তারা গুডস এবং সার্ভিস যে কোনো একটা এক্সচেঞ্জ করবে, ওনারশিপটা এক্সচেঞ্জ করবে। এই ওনারশিপটা যখন এক্সচেঞ্জ করবে এটা তো ফ্রি অফ কস্ট হয় না, সো দে আর গোয়িং টু সেট দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট। তারা প্রোডাক্টের প্রাইসটা বের করবে। এখন এই প্রাইসটা সেট করার সময় আইদার তারা নেগোসিয়েশন করে, অর্থাৎ বার্গেন করে একজন আরেকজনের সাথে, অথবা যেটা হয় যেটা প্রি ডিসাইডেড। এখন ডিফারেন্ট টাইপস অফ মার্কেটে কিন্তু ডিফারেন্ট সিচুয়েশন হয়। যেমন আপনি যখন মনোপলি মার্কেটে যাবেন, অলমোস্ট এটা প্রি ডিসাইডেড, ওখানে আপনার নেগোসিয়েশন করার কোনো জায়গা নাই অ্যাজ এ বায়ার। বাট আপনি যখন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যাবেন, সেখানে বায়ার এবং সেলার দুজনের ওপিনিয়নই ইম্পর্টেন্ট, এবং সেটার বেসিসে প্রাইসিংটা ডিসাইড। আবার অলিগোপলি মার্কেটে যখন আমরা যাব, ওখানে আমরা দেখবো যে বায়াররাই মিলে, মানে যারা, সরি মাইনাস, সেলার মানে যারা বিক্রি করবে, ফার্ম, তারা নিজেরা মিলে বার্গেন করে নেগোসিয়েশন করে তারা ডিসাইড করছে প্রোডাক্টের প্রাইসটা কেমন। তো ডিফারেন্ট টাইপস অফ মার্কেটে ডিফারেন্ট টাইপ অফ প্রাইসিং পলিসি। তো বেসিকলি তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম মার্কেট ইজ a situation where the buyer and seller they will meet to each other, then they will exchange the ownership of goods and services, and they will set the price of that product, প্রোডাক্টের প্রাইসটা ঠিক করবে। এখন আসেন এই ছবিটা কেন আঁকাচ্ছি, কারণ এখানে উপরে একটু লিখে রাখেন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফার্মস। এটাই মাথায় রাখবেন যে মার্কেটে কতগুলো ফার্ম আছে। হ্যাঁ, ফার্ম বলতে আমরা ওই সেলারকেই বুঝাচ্ছি। তো সেলার যখন একটা ইনস্টিটিউশনালাইজ ফর্মে থাকে, অর্থাৎ ইনস্টিটিউশন বা একটা অর্গানাইজেশন ফর্মে থাকে, তখন সেটাকে আমরা বলি ফার্ম। তো ফর এক্সাম্পল আমি আমার এই ক্লাসটাতে আই এম দ্য সেলার, হ্যাঁ, আমি এই ক্লাসটাতে সেলার। বাট যখন আপনি গ্রিন ইউনিভার্সিটিকে কথা বলবেন, গ্রিন ইউনিভার্সিটি ইজ নট সেলার, এটা একটা অর্গানাইজেশন ফর্মে আছে, সো এটাকে তখন আপনি বলতে পারেন ফার্ম। ফার্ম আর সেলারের মধ্যে ডিফারেন্স এই জায়গায়, সেলার একটা ইন্ডিভিজুয়াল পার্সন বোঝায়, বাট যখন সে একটা একটা ইনস্টিটিউশন, একটা সুন্দর একটা সিস্টেমেটিক ফরম্যাটে থাকে, তখন সেটাকে আমরা ফার্ম বলছি। তো এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফার্ম, অর্থাৎ মার্কেটে কতগুলো ফার্ম আছে সেটার বেসিসে কিন্তু ক্লাসিফিকেশন করেছে।
মার্কেটের আমরা অনেক ধরনের ক্লাসিফিকেশন দেখতে পারি, ইভেন না মার্কেটে কতজন বায়ার আছে অর্থাৎ কতজন কনজিউমার আছে সেটার বেসিসও কিন্তু মার্কেটে ক্লাসিফিকেশন আছে। আবার মার্কেট কোথায় লোকেটেড, অর্থাৎ সেটা কি ডোমেস্টিক মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, না ন্যাশনাল মার্কেট, যে আমি বলেই দিলাম এই ধরনের তিন তিন টাইপের মার্কেট। তো লোকেশন কোথায় সেটার বেসিসে মার্কেট আছে। আবার হু ইজ দ্য ইনফ্লুয়েন্সার, অর্থাৎ কনজিউমার না প্রডিউসার, সেটার বেসিসে আবার মার্কেটে ডিফারেন্স আছে। কি ধরনের প্রোডাক্ট সেল হয়, র মেটেরিয়ালস ওর ফিনিশ প্রোডাক্ট, সেটার উপর বেসিস করে মার্কেটে ডিফারেন্স আছে। তো অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমাদের যেটা দরকার আমরা সেটাতে ফোকাস করেছি। তো হাউ মেনি ফার্মস আর দেয়ার, অর্থাৎ কতগুলো সেলার যারা ইনস্টিটিউশনালাইজ ফর্মে আছে, এটার বেসিসে আমরা হচ্ছে গিয়ে এখানে মার্কেটকে চারটা ভাগে ভাগ করছি। যদি এখানে মনে হচ্ছে তিনটা ভাগে, কিন্তু এখানে আসলে চারটা ভাগে ভাগ করছি। প্রথমে আসি, when there is only one firm, this kind of market is called monopoly। এই যে ওয়ান ফার্ম, এই জন্য আমরা যেটাকে বললাম মনোপলি মার্কেট। অর্থাৎ একটা যদি ফার্ম থাকে সেই মার্কেটকে আমরা বলবো হচ্ছে গিয়ে মনোপলি মার্কেট। আমরা মোনো ওয়ার্ডটা অনেক জায়গায় ইউজ করে থাকি, এই মোনো ওয়ার্ডটা বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে ওয়ান। সো when there is only one seller, আপনি বলবেন ম্যাডাম বায়ার কতজন হতে পারে, বায়ার সেলার, বায়ার কিন্তু অসংখ্য, এটা মাথায় রাখতে হবে। তো when there is only one farm, একটা মাত্র ফার্ম থাকবে, এই ধরনের মার্কেটকে আমরা বলে থাকবো মনোপলি মার্কেট। তো এখানে বলে দিয়েছে চ্যাপ্টার 15, চ্যাপ্টার 15 মানে উই উইল স্টাডি অ্যাবাউট ইন অন চ্যাপ্টার 15, এই বইয়ের যে চ্যাপ্টার 15 আছে ওখান থেকে আমরা এই মার্কেটটা সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। তো যেমন এটা বাংলাদেশের বেসিসে এক্সাম্পল এখানে একটা হয় না, তো আমি আরেকটা এক্সাম্পল বলে এখনই লিখে নেন। তো ইন বাংলাদেশ দেয়ার আর লটস অফ মনোপলি মার্কেট লাইক ট্যাপ ওয়াটার, মানে আপনারা যে ওয়াটার কনজিউম করেন, এই যে ওয়াটারটা কোথা থেকে আসে, বস্তা থেকে পাই না আমরা, ঢাকা শহরে বলেন বা যতগুলো মিউনিসিপাল আছে বাংলাদেশে, যতগুলো বড় বড় সিটি আছে, দেখবেন যে সব জায়গায় গভর্নমেন্ট ওন একটা অর্গানাইজেশন থেকে আপনার ওয়াটার সাপ্লাই করা হয়। এবং এই যে বললাম গভর্নমেন্ট ওন একটা অর্গানাইজেশন থেকে ওয়াটার সাপ্লাই করা হয় এবং তার বাইরে আর কোনো ওয়াটার সাপ্লায়ার নাই। তো এটাকে আমরা বলছি হচ্ছে কি, দেখেন একজন মাত্র সেলার, তো এটাকে আমরা বলছি মনোপলি মার্কেট, যেখানে একজন মাত্র সেলার আমরা পাবো। আপনি বললেন যে আর আছে, হ্যাঁ আরো আছে, যেমন আমরা ইলেকট্রিসিটি যে কনজিউম করছি, প্রাইভেট কোনো সেক্টর থেকে ইলেকট্রিসিটি তৈরি হয় বাংলাদেশে, মানে আপনাকে সাপ্লাই দেয়? দেখেন নাই কিন্তু। বাংলাদেশে ইলেকট্রিসিটি গভর্নমেন্ট ওন করে, মানে গভর্নমেন্ট প্রডিউস করে, এবং সে ডিফারেন্ট ডিফারেন্ট ন্যাশনাল গ্রিডের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে ইলেকট্রিসিটি কিন্তু সাপ্লাই দিচ্ছে। তো একজন কিন্তু সেলার, এখানে একজনই পুরো মার্কেটটা ওন করছে। তো এটার এক্সাম্পল বাংলাদেশের বেসিসে লেখা ট্যাপ ওয়াটার, ঠিক আছে, দেন লিখতে পারেন ইলেকট্রিসিটি মার্কেট। দেন লিখতে পারেন হচ্ছে ন্যাচারাল গ্যাস, আমাদের দেশে যে ন্যাচারাল গ্যাস গুলো ডিস্ট্রিবিউট হয় এটাও কিন্তু গভর্নমেন্ট ওন সব প্রসেসে হয়ে থাকে। দেন আসে আবার অনেকে বলবেন যে মানে এলপিজি সিলিন্ডার গ্যাস, ওটা কিন্তু আমি বলি না, ওটা আবার হচ্ছে গিয়ে আমরা আসবো অলিগোপলি মার্কেটের আন্ডারে, ওখানে আবার ফিউ সেলার আসবে। আচ্ছা, তারপরে বাংলাদেশের বেসিসে আপনি মনোপলি মার্কেটের আরো একটা এক্সাম্পল দেখতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন সিস্টেমে যদি আপনি জানতে চান, ট্রেন সার্ভিস যদি নিতে চান কমিউনিকেশনের ক্ষেত্রে, স্পেসিফিক শুধু ট্রেন, দেখেন রেল ছাড়া, বাংলাদেশ রেলওয়ে ছাড়া আর কিন্তু আপনার কোনো অপশন নাই, অর্থাৎ আর কোনো সেলার নাই। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ওয়ান সেলার মার্কেট। সো এটাও হচ্ছে কি মনোপলি মার্কেটের এক্সাম্পল। তো মনোপলিতে যেটা হচ্ছে যে মনোপলি মার্কেট, দেয়ার ইজ অনলি ওয়ান সেলার, একজন মাত্র সেলার থাকবে বা অনলি ওয়ান ফার্ম এরকম হবে। এবার আসি, if there is few seller, that means few firm, then this kind of market is called oligopoly market. Yes, চ্যাপ্টার 17 এ আমরা অলিগোপলি মার্কেট সম্পর্কে পড়বো। আমি বলেছি যে মার্কেটটা নিয়ে আমি নিজেই আর একটু ডিটেল পড়াবো, যেহেতু এই মার্কেটটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগে। এবং ক্যাপিটালিজম বা এখন যেটা হয় যে যারা মার্কেটটাকে ওভারঅল কন্ট্রোল করে, এই ধরনের মার্কেটে যখন আমরা অ্যানালাইসিস করবো, মোস্ট অফ দেম আর বিলং টু অলিগোপলি মার্কেট। তো অলিগোপলি মার্কেট নিয়ে আমরা বেশ ভালো মতো স্টাডি করি। অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে বাংলাদেশের বেসিসে এক্সাম্পল দিতে গেলে লেখেন হচ্ছে গিয়ে টেলিকমিউনিকেশন মার্কেট ইন বাংলাদেশ। এক্সাম্পল গুলো লিখছেন, লিখে নেন। টেলিকমিউনিকেশন মার্কেট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যারা মোবাইল সার্ভিস দিচ্ছে, মোবাইল অপারেটর যারা আছে, দে আর বিলং টু অলিগোপলি মার্কেট। আগে বুঝে নিন what they mean by few seller. Few seller means here you can count the number of seller, মানে এটা অসংখ্য হবে না, আপনি চাইলেই you can find out the total number of seller here.
লেটস সে আমি যে বললাম টেলিকমিউনিকেশন মার্কেটিং বাংলাদেশে, দেখেন বাংলাদেশে মোবাইল সার্ভিস দিচ্ছে এরকম কোম্পানির সংখ্যা হচ্ছে গিয়ে 5 জন, অর্থাৎ আপনি কিন্তু 5টা বের করতে পারলেন। বাট আপনাকে যদি বলি যে হাউ মেনি sellers in বাংলাদেশ হু আর প্রডিউসিং লাইক ভেজিটেবল, আপনি কিন্তু বের করতে পারবেন, বিকজ ভেজিটেবল সেল করে এরকম সেলার বাংলাদেশে অসংখ্য। অর্থাৎ 1 কোটি 2 কোটি না 5 কোটি না 10 কোটি, আপনি কিন্তু এক্সাক্ট নাম্বারটা বলতে পারবেন। এরকম সিচুয়েশনটা হয় অসংখ্য। বাট আমি যখন ফিউ বুঝাবো, ফিউ বললে বুঝবে যে এই ইন দিস কেসেস ইউ ক্যান কাউন্ট দ্য নাম্বার, নাম্বারটা জানে, এরকম বুঝালে সেটাকে আমরা বলে থাকি ফিউ সেলার। তো যেটা হচ্ছে যে অলিগোপলি মার্কেটে আমরা অল্প কিছু সেলার পাবো, অল্প না মানে আমি সেলারের সংখ্যাটা স্পেশালি কাউন্ট করতে পারবো এরকম ভাবে। বাংলাদেশের বেসিস ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে টেলিকমিউনিকেশন মার্কেট ইন বাংলাদেশ। সেকেন্ড লেখেন আমি যখন ইয়েটা পড়াচ্ছিলাম লাস্ট সেমিস্টারে যখন পড়াচ্ছিলাম, ওই সময় আমাকে একদিন বলেছিল যে ম্যাডাম, বাংলাদেশ রেলওয়ে যদি মনোপলি মার্কেট হয় তাহলে বাংলাদেশ বিমান মানে প্লেন সার্ভিস দিচ্ছে, ইয়ার বাই ইয়ারের যে সার্ভিস দিচ্ছে, ওরা হচ্ছে গিয়ে ওরাও তো মনোপলিস না, ওরা মনোপলিস না, কারণ দেখেন বাই ইয়ারে আপনি বাংলাদেশ বিমানে করে যেতে পারবেন, ইউএস বাংলা আছে, নোভো এয়ার আছে, এয়ারস্টার আছে। তো ইউ হ্যাভ অপশনস। যখন এরকম অপশন থাকবে মানে অল্প কিছু সেলার থাকবে, তখন এই মার্কেটটাকে আমরা বলবো অলিগোপলি মার্কেট। সো এয়ারলাইন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ অলিগোপলি মার্কেট, যেখানে ফিউ সেলার, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে 4-5 জন সেলার আছে এবং আপনি কাউন্ট করতে পারছেন। বুঝতে পারছি, তাহলে এই দুটো লিখলেই হবে। বাংলাদেশের বেসিসে অলিগোপলির এক্সাম্পল হচ্ছে মোবাইল মার্কেট, টেলিকমিউনিকেশন মার্কেট যেটাকে আমরা বলছি সেটা। দেন আমরা এয়ারলাইন ইন্ডাস্ট্রি গুলোকে বলতে পারি। ইন সাম কেসেস গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলো স্পেসিফিক সেক্টরে, যেমন ধরেন আমি যদি বলে থাকি যে টেক্সটাইল কারা আছে, স্পিনিং মিল কতগুলো আছে, ডাইং মিল কতগুলো আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে স্পেসিফিকলি কাউন্ট করা যায়। এগুলো অনেকটা অলিগোপলি মার্কেট বিলং করে থাকে। অসংখ্য কিন্তু নেই, মানে একটা স্পেসিফিক নাম্বারে আছে, তো এগুলো অলিগোপলি মার্কেট। অর্থাৎ মনে রাখতে হবে যখনই সেলারের সংখ্যা অল্প সংখ্যক হবে এবং আপনি চাইলে সেটা কাউন্ট করে বের করতে পারছেন, এই ধরনের মার্কেটটা আমরা বলছি ফিউ সেলার, এবং এই মার্কেটে বিলং করে অলিগোপলি মার্কেট। এবার আসি নাও হোয়েন ইউ ক্যান নট কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ সেলার, মানে এখানে এমন হবে আপনি বুঝবেন যে সেলার আছে কিন্তু স্পেসিফিক সেলারের নাম্বারটা বের করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে কি মেনি ফার্ম। So when there is lots of seller, that means you cannot find out the exact number of seller over here. That time, in that cases, it means it's there is many farms. So when there is many farm, in that cases market এখানে কিন্তু দুই রকম। কিন্তু এইখানে একটা কথা আছে, what type of product they are selling. According to that, there is two types. অর্থাৎ মিনি ফার্ম হলেই দুইটা মার্কেট হবে তা না, মিনি ফার্ম হলেও সেখানে আবার কি ধরনের প্রোডাক্ট তারা সেল করছে সেটার বেসিসে দিন আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটাকে কি বলেছি, প্রথমটাকে বলছি যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট। আইডেন্টিক্যাল প্রোডাক্টের আইডেন্টিক্যালের পাশে একটু বাংলায় লিখে রাখতে, যদিও বুঝতে পেরেছেন তারপরেও লিখে রাখেন সেম টু সেম, অর্থাৎ প্রোডাক্টটা দেখতে একই রকম হবে, ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন দেম, একদমই বের করতে পারবে না যে তাদের মধ্যে ডিফারেন্সটা কেমন। So when there is many farm and they are selling identical product, that means same to same type of product, that kind of market is perfect competition. অর্থাৎ এই মার্কেটে আপনি অনেক সেলার দেখবেন, অর্থাৎ এত সেলার যে আপনি উম, এত এত ফার্ম যে আপনি তাদের সংখ্যাই বের করতে পারছেন না। আবার মজার বিষয় হচ্ছে কি দে আর সেলিং দ্য সেম টাইপ অফ প্রোডাক্ট। যেমন বাংলাদেশের মার্কেটে কিন্তু এটা হয়, যেমন হুইট মার্কেট, হুইট বলতে বোঝায় গম। তারপর আপনি লিখতে পারেন রাইস মার্কেট, মানে ফুড মার্কেটে বাংলাদেশের পুরোটা হচ্ছে গিয়ে আপনার পারফেক্ট কম্পিটিশনের মধ্যে পড়ে। সো রাইস মার্কেট, হুইট মার্কেট, ভেজিটেবল মার্কেট, দেন ফ্রুটস মার্কেট। সো দেখেন ঢাকা শহরে যেই ধরনের রাইস কিনতে পাওয়া যায় স্পেসিফিক একটা টাইপ, যদি আপনি ধরেন ধরেন আপনি বলেন যে ম্যাডাম নাজির, তো ঢাকা শহরে যে কালার যেরকম টেক্সচারের নাজির শাল পাওয়া যাবে, আপনি কিন্তু যদি লেটস সে বান্দরবনে যান, বান্দরবনে কিন্তু একই রকম। এমন হবে না যে বান্দরবনে নাজির শাল চালের কালার হবে হচ্ছে কি ব্লু, বা নাজির শাল চাল একটাতেই 1 কেজি হবে, এরকম কিন্তু হবে না। ঠিক বান্দরবানে দেখতে যেমন হবে ঢাকা শহরেও কিন্তু দেখতে সেরকম। বা গুলশানে ওটা দেখতে যায়, গুলশানে একটা মার্কেটে দেখতে যাবার হবে, মিরপুরে এসেও ওরকম হবে, বা আপনি নারায়ণগঞ্জে যান সেখানে কিন্তু দেখতে একই রকম হবে। প্রোডাক্টটা দেখেন, মজার বিষয় এটাই, প্রোডাক্টও দেখতে একরকম, তারপরে হচ্ছে গিয়ে টেক্সচার একরকম, বাট তারপরেও এই ধরনের মার্কেটে অনেক বেশি sell।
কেন এত বেশি সেল, এগুলো তো আমরা অবশ্যই বের করবো। এই মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে কি পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনের পাশে আরো একটা ইনফরমেশন লিখে রাখি, এখানে কম্পিটিশনটা হচ্ছে ফেয়ার থাকে। দ্য কম্পিটিশন ইজ ফেয়ার হেয়ার, অর্থাৎ এখানে কোনো ধরনের ইমব্যালেন্স বলে কিছু নেই, বৈষম্য বলে যে আমরা যে জিনিসটা বুঝি, এই ধরনের কোনো বৈষম্য এই ধরনের মার্কেটে হয় না। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমার কোনো ধরনের ইমব্যালেন্স কিছু নেই। তাহলে আবার আসি, when there is many firm and they are selling identical product, it means they are selling same to same type of product. That type of market is পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, সেলার সংখ্যা যদি অসংখ্য হয় এই মার্কেটে সব, বুঝবেন যে বায়ারের সংখ্যা অনেক বেশি থাকে। আচ্ছা, এখন আপনি বললেন যে ম্যাডাম যদি একটু প্রোডাক্টটা ডিফারেন্ট করা যায়, হ্যাঁ, যদি প্রোডাক্টটা এরকম হবে ডিফারেন্সিয়েট প্রোডাক্ট, ডিফারেন্সিয়েট প্রোডাক্ট মানে কি একই রকম দেখতে, বাট দেয়ার ইজ স্লাইট ডিফারেন্স বিটুইন দেম, চেঞ্জেস আপনি পাবেন যে কারণে তাদেরকে পার্থক্য করতে পারবেন। বাট এগেইন ইন দিস মার্কেট দেয়ার আর মেনি ফার্মস, অর্থাৎ অনেক বেশি ফার্ম আছে, হ্যাঁ, অনেক বেশি সেলার আছে। তো এই মার্কেটটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার মনোপলিস্টিক কম্পিটিশন, ওই যে মনোপলি ওয়ান সেলার মার্কেটের মতো। এখানে একটু কম্পিটিশনটা ফেয়ার না, দেয়ার ইজ সাম ইমব্যালেন্স। দিস কাইন্ড অফ মার্কেট ইজ কল্ড মনোপলিস্টিক কম্পিটিটিভ বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। এই মার্কেটে কিরকম, যেমন মুভি ইন্ডাস্ট্রি যদি আপনি চিন্তা করেন, লেটস সে বাংলাদেশে যে ধরনের মুভি মেক হয়, আপনার ইন্ডিয়াতে কিন্তু সে ধরনের মুভি মেক তো দোজ আর মুভি। হ্যাঁ, তো আপনি ইংলিশ মুভি যখন কম্পেয়ার করছেন বা হিন্দি মুভি যখন কম্পেয়ার করছেন, বাংলা মুভি যখন, দিজ আর মুভি, সেম থিং মুভি। যে এখানে একটা একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস একটা স্টোরি প্লে করবে আপনার সামনে, তার একটা একটা লার্জ স্ক্রিনে আপনি তাদের একটা স্টোরি প্লে দেখতে পাচ্ছেন, কিন্তু এই স্টোরি প্লেটি কিন্তু ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট টাইপস এর হয়। এখন বাংলাদেশে যে ধরনের মুভি আমরা দেখতে অভ্যস্ত বা যে ধরনের মুভি স্টোরি প্লেটা যেভাবে হয়, আপনি ইরানে যদি যান ওখানে স্টোরি প্লেটা কিন্তু এরকম হবে। আবার ইরানে যে ধরনের স্টোরি প্লে করে মুভিটা মেক করা হয়, ইউএসএ তে কিন্তু সে ধরনের মুভি ওইভাবে স্টোরি প্লে করে মুভিটা মেক করা হচ্ছে না, ওখানে কিন্তু আবার মুভি মেকিংটা ডিফারেন্ট। দেখেন মুভি কিন্তু সেম, কিন্তু নাম কিন্তু কমন জনরা, দ্যাট ইজ মুভি। বাট যেখানে এখানে যেটা হচ্ছে যে আপনার এখানে যেটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট টাইপের মুভি দেখছি। তারপরে ধরেন আমি যদি ইয়ার কথা বলি, আপনার হচ্ছে গিয়ে নোবেল, নোবেল মানে আমি উপন্যাসের কথা বলছি। তো হুমায়ুন আহমেদ একটা নোবেল যেটা লিখেছে সেটা যেরকম, নোবেল মানে কি আমরা যেটা বুঝি যে একটা স্টোরি প্লে, এখন সেটা একটা রাইটিং রিটেন ফরম্যাটে থাকবে এবং সেটা হয়তো লং স্টোরি হতে পারে, সেটা লং স্টোরি। এখন আসলে লং স্টোরিটা যখন হুমায়ুন আহমেদ লিখছে তার এক ধরনের টাইপস আছে, আবার আপনি যখন রবীন্দ্রনাথের দেখছেন তারও কিন্তু উপন্যাস আছে। তো দুটো কিন্তু ডিফারেন্ট। আবার আপনি যদি আহ উম, ইয়ার কাছে জানেন যে কার্ল মার্কসের কথা আমার এখন মনে আছে, তো কার্ল মার্কসের যদি আপনি নোবেল গুলো পড়ে দেখেন, বা আপনার হচ্ছে গিয়ে যেটা হয় যে কার্ল মার্কসের লেখাগুলো হচ্ছে সবই ইয়ার উপরে, মানে ওরা যেহেতু হচ্ছে কি ক্যাপিটালিজমটাকে পছন্দ করতো না, সো যেটাকে আমরা বলি যে সেকুলারিজম বা আহ, সহজ ভাষা যেটাকে বলা হয়, আমি মনে আসছে সামন্তবাদ না, ভুলে গেলাম কেন। আচ্ছা, ওরা এক ধরনের সমাজ ব্যবস্থা চিন্তা করে যেখানে কোনো বৈষম্য থাকবে না। এই সমাজ ব্যবস্থাটাকে বলে সোশ্যালিজম, মনে করছে। তো সোশ্যালিজম নিয়ে কথা বলে, তো যেখানে হচ্ছে গিয়ে যে আমার কোনো বৈষম্যহীন একটা সমাজ তারা চিন্তা করে, তো এটা কনসেপ্ট ডিফারেন্ট। এটা নিয়ে আবার এখনকার সময় বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের সাথে এটা কম্পেয়ার করতে যাবে, ওদের কনসেপ্ট ডিফারেন্ট, ওই কনসেপ্ট আসলে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করাটা অনেকটা ডিফিকাল্ট। এবং চাইলেও আসলে আমরা ওইভাবে ওরকম একটা নিউট্রাল রোল প্লে করে একটা ইন্ডাস্ট্রি চিন্তা করা সম্ভব। মনোপলিস্টিক কম্পিটিশন যেটা হচ্ছে যে আমরা এমন কিছু প্রোডাক্ট পাবো যেটা অ্যাকচুয়ালি সেম প্রোডাক্ট, বাট এটা দের ইজ সাম ডিফারেন্স, দুটার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে, এটাকে আমরা বলছি মনোপলিস্টিক কম্পিটিশন। এখন বলেন ম্যাডাম বাংলাদেশের বেসিস এক্সাম্পল দেন, বাংলাদেশের বেসিসে অনেক এক্সাম্পল আছে, যেমন ধরেন আপনি যদি ক্লোদিং ইন্ডাস্ট্রি চিন্তা করেন, আমি কিন্তু ফুড বলার সময় একবারও ক্লোদিং ইন্ডাস্ট্রি বলি নাই। মানে যখন পারফেক্ট কম্পিটিশন করাছিলাম, ক্লোদিং ইন্ডাস্ট্রি কেন, মানে কাপড় কি একরকম হয় চিন্তা করেন তো। ধর আপনি আড়ং থেকে কিনছেন, দ্যাটস এ ব্র্যান্ড, ওটার প্রাইস যেরকম। আপনি যখন ঢাকা কলেজের ওখান থেকে একটা টি শার্ট কিনবেন, ওটার দাম কি সেম হয়?
ডিফারেন্স আছে না? এবং খেয়াল করে দেখবেন যে দুই জায়গায় কিন্তু কম্পিটিশন অফ ফেয়ার না, হয়তো আড়ং এ একটা টি শার্ট 2000 টাকাও সেল হতে পারে, বাট ঢাকা কলেজের ওখানে আপনি একটা টি শার্ট 2000 টাকা আপনার কাছে চাইলে আপনি কিনবেনই না। তো আপনি জানেন এখানে, তো এইখানে এই মার্কেটটাতে অর্থাৎ আমরা যখন মনোপলিস্টিক কম্পিটিশনে পড়বো এই মার্কেটে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, সরি আমার মাউসটা ভালো মতো কাজ করছে না। তো এই মার্কেটের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গিয়ে হিয়ার দ্য কম্পিটিশন ইজ নট ফেয়ার। কম্পিটিশনটা যেটা হচ্ছে যে এখানে কম্পিটিশনটার মধ্যে একটা ইমব্যালেন্স, বাট ওই যে একই রকম, দেয়ার আর মেনি বায়ার মেনি সেলার, দে আর সেলিং অলমোস্ট সেম টাইপ অফ প্রোডাক্ট। এই কারণে হচ্ছে কি তাদেরকে একটা জনরার মধ্যে আছে, সেটা হচ্ছে কি মনোপলিস্টিক কম্পিটিশন। তো আমরা আরো ডিটেল পড়বো, তবে যখন আমরা স্পেসিফিক চ্যাপ্টারে যাব তখন। তো আমরা অলরেডি 50 মিনিটের মতো ক্লাস নিয়ে ফেলেছি, তো আমি এখন একটু ব্রেক দিব, এটাকে বলে আমি এরকম ব্রেক দিই অনলাইন ক্লাসে, এটাকে পাওয়ার ব্রেক। তো জাস্ট 5 মিনিট একটা ব্রেক দেবো, দেন আবার আমরা ক্লাস স্টার্ট করবো। এখন বাজে হচ্ছে 3টা 45, আবার 3টা 50 আমরা ক্লাস স্টার্ট করবো। ঠিক আছে? আমি একটু রেকর্ডিংটা পজ দেন, কেউ আবার ভয় পেন না, দেন এসে আমি আগে অ্যাটেন্ডেন্সটা নিবো, দেন আবার ক্লাস। আমি কোথাও চলে চলে যাচ্ছি না, জাস্ট একটু ব্রেক দিচ্ছি যাতে ইনফরমেশন গুলো মাথায় ঢুকে ঠিকঠাক। আই এম ব্যাক। আপনাদের পাওয়ার ব্রেক অনেকক্ষণ হয়ে গেছে। তো আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, স্কোরটা একটু গুগল ক্লাসরুমে দেখেন, ওখানে পেয়ে যাবেন, মার্কসটা আমি শেয়ার করেছি। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, তারপরে হচ্ছে আবার টপিকে ব্যাক করবো, অর্থাৎ আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাতে যাব। নেট এত স্লো? আচ্ছা, আমি সরি, আমার নেট অনেক স্লো, এই কারণে হচ্ছে এটা লোড হতে সময় নিচ্ছে। কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স, হ্যান্ড রেজ করলেই হবে। বাঁধন কুমার বিশ্বাস, বাঁধন কুমার বিশ্বাস, প্রীতি, মাহমুদুল Present, হাসান, ma'am. মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, মাহতাব হোসেন, মাহতাব হোসেন, আচ্ছা, মাহমুদুল হাসান অ্যাবসেন্ট। ফিরোজ আলম, ফিরোজ তো ক্লাস অ্যাবসেন্ট করেন না, নাই। জুম ইউজার এটা কে? জুম ইউজার লেখা, আচ্ছা ঠিক আছে। জাওয়াদ প্রেজেন্ট, আচ্ছা আচ্ছা, ইমরানুল কবির প্রেজেন্ট, Yes, রাহাত ma'am. আহমেদ, রাহাত আহমেদ আছে, নাসরিন, নাসরিন আক্তার, Present, ma'am. আছি আমি। মাসুদুল ইসলাম রাকিব, মাসুদুল প্রেজেন্ট ইসলাম, ম্যাম। ওকে হ্যাঁ আচ্ছা। জুয়েল রানা, মোহাম্মদ জুয়েল রানা, সাকিব আকন, Yes, ma'am. জুয়েল রানা টু অ্যাটেন্ড আমি প্রেজেন্টে আছি দেখি। ম্যাম। ম্যাম আমি আসি তো, ম্যাম আমি আসি, জুয়েল রানা ম্যাম। জুয়েল রানাও আছেন, সাকিব আকন্দ আছেন, শামীম Yes, খান ma'am. প্রেজেন্ট আছে, জুবাইর আহমেদ, আচ্ছা, জুবাইর আহমেদ আছেন, আচ্ছা, রাসেল প্রেজেন্ট, মুসা প্রেজেন্ট, শাহরিয়ারও প্রেজেন্ট। বাকি একজন হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট হয়ে গেছেন, যিনি ক্লাসে আছেন। হ্যাঁ, শেখ শাহরিয়ার আলমকে দিয়েছি। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার আছে বলি, ম্যাম আমার কোনো? বাঁধন অ্যাবসেন্ট, প্রীতি প্রেজেন্ট আছেন, মাহমুদুল হাসান আছেন, মাহাতাব, এরপরে হচ্ছে অ্যাবসেন্ট আমার সাকিব, এখন না, সাকিব এখন প্রেজেন্ট, রাহাত প্রেজেন্ট আছেন, এন্ড জুবাইর আহমেদ। ঠিক আছে, তাহলে আমার ভুল নেই, মিস্টেক নেই।
ওকে, সো আমরা তাহলে যেটাতে ছিলাম, আমরা তাহলে চার ধরনের মার্কেট সম্পর্কে আইডিয়া নিলাম, যেখানে আমরা হচ্ছে গিয়ে কতগুলো ফার্ম আছে মার্কেটে, আমরা সেটার বেসিসে হচ্ছে গিয়ে এখানে এই এখন একজন লিভ নিয়ে নিলে আমি কিন্তু বলে দিই আর একটা কিন্তু অ্যাটেন্ডেন্স দিব, যেটা আমাদের ডাবল ক্লাস, তো একটা নিলে কিন্তু নেক্সট অ্যাটেন্ডেন্সটা দিব না। তো যেটা হচ্ছে যে কতটা গুলো ফার্ম আছে, অর্থাৎ কতজন সেলার অর্গানাইজড ফর্মে একটা ইন্ডাস্ট্রিতে আছে, সেটার উপর বেসিস করে আমরা মার্কেটকে চারটা ভাগে ভাগ করলাম। এখন আমরা স্পেসিফিক প্রত্যেকটা মার্কেট সম্পর্কে ডিটেল পড়বো। কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি পড়বো, কিছু কিছু মার্কেটের আছে আমরা বেশ অল্প পড়বো, অর্থাৎ এখানে আবার ধরে নিয়ে না যে চারটা চ্যাপ্টার পড়াচ্ছে, আমাদের সেটা একটা টপিক একটা চ্যাপ্টার হিসেবে ধরবো। বাট প্রত্যেকটা যেটা আলাদা আলাদা চ্যাপ্টারে দেওয়া আছে, সেখান থেকে আমরা স্পেসিফিক যে টপিকটা দরকার শুধু সেটাতে ফোকাস করবো। তো আমরা প্রথমে চলে যাবো হচ্ছে চ্যাপ্টার 14-এ। আমি কিন্তু নিজে আপনাদেরকে পড়াচ্ছি, আমার সামনে কিন্তু আমার বইটা খোলা, অর্থাৎ আমি বইটা দেখেই মানে বইটা দিয়ে পড়াচ্ছি, এটারই পিডিএফ যেটা দিয়েছে এটা। আর এইটার বইটার হচ্ছে কি আপনার লাইব্রেরিতে কিন্তু কপি পাবেন, থিওরির বইটা কপি আছে। এরপর আমি যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট দিয়ে আজকে স্টার্ট করবো, যেহেতু এই মার্কেটটাতে আমরা সবচেয়ে বেশি অপারেট করে থাকি, অর্থাৎ এই মার্কেট থেকে আমরা বেশি প্রোডাক্ট পারচেস করি, এবং হচ্ছে গিয়ে আমরা যে প্রাইসিং যেটা বলেন সবকিছুতে আমরা পেজ সবচেয়ে বেশি করি হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এটার জন্য আমরা এই বইয়ের চ্যাপ্টার 14টাতে ফোকাস করি, যেগুলো যাচ্ছে চ্যাপ্টার 14। তাহলে আমরা যে ডেফিনেশন শিখেছি সেটাই, অর্থাৎ ডেফিনেশন যদি লিখতে বলি যে হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, ইটস ভেরি ইজিয়ার ফর আস, আপনি জাস্ট মাথায় রাখবেন যে when there is many seller and many buyer, this kind of market is perfect competitive market। অর্থাৎ এমন একটা মার্কেট আমরা পাবো যেখানে অনেক বেশি বায়ার এবং অনেক বেশি সেলার আছে, অনেক সেলার, অসংখ্য, অর্থাৎ আপনি এখানে চাইলেও সংখ্যাটা কাউন্ট করতে পারবেন না, এরকম একটা মার্কেট যখন হবে। আচ্ছা, আমার রেকর্ডিংটা কি হচ্ছে একটু দেখে বলেন না। ম্যাম রেকর্ড হচ্ছে হচ্ছে দেখাচ্ছে উপরে। দেখাচ্ছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে একদিন আপনাদের ক্লাসে স্যার এরকম হয়েছিল, আমি ডিফিনেশনটা আমার একটু অনেকটুকু বলবেন? ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, আমি বলছি আবার, অনেকটুকু ক্লাস নিয়েছিলাম, রেকর্ডিং হয় নাই, ওইটার জন্য বললাম। আচ্ছা, তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কি বলছে যে দিস কাইন্ড অফ, যে আমরা যে ছবিটা এঁকেছি ওইটা দিয়ে মনে রাখবো যে when there is many buyer and many seller, অনেক বেশি বায়ার আছে, অনেক বেশি সেলার আছে, এবং তারা কি করছিল, দে আর সেলিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট, মনে আছে যে একটা অ্যারো দিয়ে যাচ্ছিল যে প্রোডাক্টটা হচ্ছে আইডেন্টিক্যাল। তো এই মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আপনি বলতে পারেন আইডেন্টিক্যাল প্রোডাক্ট হচ্ছে একই রকম দেখতে, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে আপনি কোনো ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করতে পারেন। জানো, ওই যে বলছেন যে রাইস মার্কেট যদি বলি, ঢাকা শহরেও রাইস মার্কেট দেখতে যেমন মানে রাইস দেখতে যেমন হচ্ছে, আমি বান্দরবানে যেও রাইস দেখতে এক সেম ক্যাটাগরি রাইস, অর্থাৎ তারপরে ডিফারেন্স আছে, লাইক আমনের ধানটা দেখতে যেমন হয়, আউশ তো সেরকম না, আমনটা হয় লাল লাল, আউশটা হয় হচ্ছে একদমই হোয়াইট। কিন্তু একই রকম আমনের আমার থেকে যে রাইসটা পাবো সেটা কিন্তু ধরেন ঢাকায়ও যেরকম পাবো, আমি ক্যাপিটাল সিটি হিসেবে বলছি, আবার চিটাগাং এ গেলেও সেরকম দেখবো, আবার আমি যদি বরিশালে যাই সেখানেও কিন্তু একই রকম দেখতে পাবো। কে বলতে চাচ্ছে, এই মার্কেটে আমাদের যেটা হয় যে এই মার্কেটে আমরা বেশি বায়ার এবং অনেক বেশি সেলার, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন এখানে মনে একটা প্রশ্ন আসছে না যে এই মার্কেটে কেন এত বেশি বায়ার সেলার। মনে রাখতে হবে, এটা খুব কমন প্রশ্ন, দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটা খুব করে যে এটা বাংলা নাম হচ্ছে এরকম পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটই বলে, বা পারফেক্ট কম্পিটিশনে কেন এত বেশি স্পেশালি এত বেশি সেলার কেন থাকে। এটা রিজনটা মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে যে একজন সেলার বা অল্প কিছু সেলার, লাইক ওই যে অলিগোপলি মার্কেটে যেখানে ফিউ সেলার, হচ্ছে অল্প কিছু সেলারের পক্ষে বা একজন সেলারের পক্ষে এই পুরো মার্কেটটা সাপোর্ট দেওয়া সম্ভব না, অর্থাৎ পুরো মার্কেটে সেল, অর্থাৎ যতটুকু প্রোডাক্ট আমরা সাপ্লাই দিব, এই সাপ্লাইতে আমরা এখন বুঝি সাপ্লাইটা পুরোপুরি দেওয়া সম্ভব। কারণ বাংলাদেশে দিয়ে এক্সাম্পল দিই, ধরেন বাংলাদেশের রাইস মার্কেট, চালের বাজার, যদি সরকার গভর্নমেন্ট চিন্তা করলো যে এটা সাপোজ বসুন্ধরা গ্রুপকে দিয়ে দিবে, বলে যে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে পুরো চালের মানে চাল তৈরি করবে, দেন চাল সাপ্লাই করবে। বসুন্ধরা গ্রুপের পক্ষে সম্ভব বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য চাল তৈরি করে আপনার সেল করা, মানে সাপ্লাইটা কন্ট্রোল করতে পারবে? আপনি বললেন ম্যাডাম বসুন্ধরা গ্রুপ একা ধরেন 10,000 মানুষ, 10,000 মানুষ মিলে পারবে। আপনি একটু বাড়ান, 1 লাখ মানুষ হলে সম্ভব, 1 লাখ মানুষ কি পারবে? বাংলা একটু চিন্তা করে দেখেন, 1 লাখ মানুষের পক্ষেও কিন্তু বাংলাদেশের পুরো রাইস মার্কেটটার চাল তৈরি করে চাল সাপ্লাই দেওয়া সম্ভব না, আরো বেশি মানুষের ইনভলভমেন্ট, আমাদের পপুলেশন বেশি।
তো মনে রাখতে হবে যে এই মার্কেটটা অনেক বড় হয়, এত হিউজ হয়, এত বেশি ডিমান্ড এখানে, মানে ডিমান্ডের সাইজটা এত বড় হয় যে ফর এ স্পেসিফিক সেলার অর ফিউ সেলার তাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল যে পুরো মার্কেটটাই সবার জন্য সাপ্লাইটা মেক শিওর করা। এবং সাপ্লাই তো করলে হলো না, সাপ্লাই তো অনেকগুলো স্তর আছে। যদি ধরেন রাইসটা নিয়ে আসার পর সেটা একটা প্রসেসিং থাকে, দেন কিন্তু কনজিউমারের কাছে আসে। তো এই ফুল প্রসেসটা কমপ্লিট করে আনাটা একজন বা অল্প কিছু সেলার বা একটা ইন্ডাস্ট্রির পক্ষে পসিবল না। এই কারণে কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে বাংলাদেশি যদি দেখেন, যে যে প্রোডাক্ট গুলো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বিলং করে, সেটার সাপ্লাই একটা পার্সনের পক্ষে দেওয়া সম্ভব না, বিধায় কিন্তু এরকম হচ্ছে। তো এখন আসেন নেক্সট, আমরা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ থেকে দুটো জিনিস পড়বো, লিখে রাখেন। একটা পড়বো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, CHARACTERISTICS, ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো পড়বো যে কি কি কারণে, মানে কি কি হলে এটাকে আমরা দেখে বুঝবো যে দিস ইজ এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। সেকেন্ড পড়বো হচ্ছে কি, এটা লেখা, এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, যেটা কিনা এর পরের প্যাসেজটাই। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন এ পারফেক্ট, আমরা এত কিছু দরকার নেই, আমরা অত কিছুতে যাব না। আমরা দেখব যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কোথায় আমরা হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজ, মানে অর্থাৎ যেহেতু এটা ওয়ান সেলার মার্কেট, সরি মেনি সেলার মার্কেট, মেনি সেলার মার্কেটে আমাদের একটা হচ্ছে গিয়ে আপনার একটা, যেটাকে বলা যায় যে আমাদের মধ্যে একটা চিন্তা আসবে যে কিভাবে এই মার্কেটটাতে আমরা হচ্ছে গিয়ে এতগুলো প্রোডাক্ট আমরা কিভাবে, মানে তাহলে যেহেতু অনেক মানুষের একই প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে, তাহলে আমি আসলে প্রফিটটা, অর্থাৎ আমার যে লাভ হবে, তাটা বিজনেস করতে গেলে তো আমাকে লাভ করতে হবে, তো এটা কিভাবে এই মার্কেটে হবে সেটা এই জায়গা থেকে আমরা বের করবো, যে প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্টটা আমরা কোথা থেকে পাই সেটা। যেমন এগুলা, এই ধরনের ম্যাথস গুলো কিন্তু অলরেডি আমরা করে আসছি। এখানে যে জায়গাটা কিন্তু অবশ্যই একটা এক্সাম্পল দেবো, কিন্তু এটা আর আমরা এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমরা আর হয়তো মানে ফাইনাল আমাদের আসবে না, just এটা আমরা অলরেডি করেছি এই ক্যালকুলেশন গুলো, এটা আবার একটু দেখবো। আচ্ছা, তো এখন আগে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন এ মার্কেট কম্পিটিটিভ মার্কেট। প্রথম কথায় যেটা বলছে যে এই যে এটা হচ্ছে প্রথম ক্যারেক্টারিস্টিক, আমি এটা একটু কালারও, মানে এটা একটা হাইলাইটও করছি। তো এই মার্কেটটাকে বলছে যে দেয়ার আর মেনি বায়ার এন্ড মেনি সেলার ইন দিস মার্কেট, অর্থাৎ এই মার্কেটে আমরা অসংখ্য বায়ার এবং অসংখ্য সেলার। তো সেলার যেমন অসংখ্য হবে, বায়ার অর্থাৎ ক্রেতা আমাদের মধ্যে কনজিউমারও কিন্তু এই মার্কেটে অনেক বেশি সংখ্যায় আমরা দেখতে পাবো। দেন ওই যে বলেছিলাম না আইডেন্টিক্যাল প্রোডাক্ট, সেই সেকেন্ড পয়েন্টে এখানে বলেছে দ্য গুডস অফার্ড বাই দ্য ভেরিয়াস সেলার ইন দিস মার্কেট আর লার্জলি সেম, অর্থাৎ এখানে যে প্রোডাক্টটা আমার সেল হবে, আমি যে প্রোডাক্ট এই মার্কেটে পাবো, দ্যাট উইল বি সেম টু সেম, একই রকম দেখতে, হ্যাঁ, একই টাইপস এর এরকম ধরনের একটা প্রোডাক্ট আমার এখানে আসবে, অর্থাৎ একই রকম দেখতে, হুবহু একরকম দেখতে এই ধরনের প্রোডাক্টই আমরা এই মার্কেটে বেশি পাবো। যেমন আমরা যতগুলো এই পর্যন্ত আমি এক্সাম্পল দিয়েছি, লাইক আমাদের বই দেখেছিলাম যে ওখানে লেখা ছিল হুইট মার্কেট মানে গম, তারপরে লেখা ছিল মিল্ক, মানে ডেইরি প্রোডাক্টের মার্কেট। তো দেখেন সবই কিন্তু একই রকম হচ্ছে এবং সেখানে তো অনেক বেশি সেল। দেন আসেন, যেহেতু এই মার্কেটে আপনার অনেক বেশি সেলার এবং অনেক বেশি বায়ার, তো আপনার মনে রাখতে হবে এই মার্কেটে আপনার ইম্প্যাক্ট অ্যাজ এ বায়ার বলেন অ্যাজ এ সেলার বলেন ইজ ভেরি নেগোশিয়েবল, মানে অর্থাৎ খুবই অল্প, এত টাইনি শেয়ার আপনি এখানে হোল্ড করেন যে আপনার কথাবার্তাতে এই মার্কেটে কোনো কিছু আসে না। দ্যাটস ওয়াই ইন দিস মার্কেট ইউ অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার, এই যে এই কথাটা এখানে লেখা আছে, আমি বলছি পয়েন্টটা আপনারা লেখেন। লেখেন imperfect competitive market, imperfect competitive market, imperfect competitive market, both buyer and seller, পয়েন্ট এখানে দেওয়া, imperfect competitive market, both buyer and seller, imperfect competitive market, both buyer and seller must accept the price. In perfect competitive market, both buyer and seller must accept the price. কেন accept করতে হবে আমি এটা এক্সপ্লেন করবো, আগে
কন্ডিশন মানে ক্যারেক্টারিস্টিক্সটা লিখে নেন। দেখেন, ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বোথ বায়ার অ্যান্ড সেলার মাস্ট একসেপ্ট দ্য প্রাইস। ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট both buyer and seller must accept the price. In perfect competitive market, both buyer and seller must accept the price. লিখেছি মাস্ট একসেপ্ট দ্য প্রাইস, লিখেছি মানে আমাদের এখানে যেটা করতে হচ্ছে উই হ্যাভ টু একসেপ্ট দ্য প্রাইস। প্রাইস যেটাই হোক না কেন প্রাইসটা আমাদের একসেপ্ট করে নিতে হয়। এই যে একসেপ্ট করি এইটার একটা টার্ম আছে, এই টার্মটাকে বলছে সো দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। একই সাথে লেখেন সো দে অ্যাক্ট, দে বলতে এখানে আমি বোথ বায়ার এন্ড সেলার কে মেনশন করেছি। সো দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার, মানে প্রাইসটা টেক করছে। কেন করছে এখনই বলবো, আগে sentence টা। লিখেছি সবাই, লিখেছেন? আবার কি বলছিলাম, ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বোথ বায়ার এন্ড সেলার মাস্ট একসেপ্ট দ্য প্রাইস, তো দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। একসেপ্ট করাটা কি বুঝাচ্ছে, যে প্রাইস যাই থাকুক না কেন আপনি এখানে একসেপ্ট করে নিচ্ছেন, মানে আপনার এখানে কোনো সে নাই। সিচুয়েশনটা কিরকম একটু বোঝার চেষ্টা করি। লেটস সে ইন রাইস মার্কেট, এখন নাসরিন ফর এক্সাম্পল তার বাসায় দরকার, তো উনি এখন 5 কেজি রাইস কিনতে গেল বাজারে, ওনার বাসার কাছে যে মার্কেটটা আছে সেখানে রাইস মার্কেট থেকে সে রাইস কিনতে যাবে। এখন উনি যে রাইসটা কিনবে সেটার প্রাইস যে উনি দেখলো 80 টাকা পার কিলো। উনি বললো যে আমি, যিনি সেলার তাকে বললো 80 টাকা পার কিলো তো দিলে আমি কিনবো না, এটা যদি 40 টাকা হয় তাহলে আমি কিনবো। সেলারের ওখানে কি বলা উচিত ওনাকে? কান্নাকাটি করা উচিত না আমার প্রোডাক্টটা নেন, এরকম করবে? কি মনে হয় সেলার কি বলবে ওই জায়গায়? কারো কোনো আইডিয়া নেই? আচ্ছা, ওখানে সেলার বলবে যে আপা আমার পক্ষে এত অল্প দামে এটা দেওয়া সম্ভব না। কারণটা কি? তো তো বলবে যে আমি এই দামে এটা কিনতেই পারি না, এত অল্প দামে আপনি আপনাকে কিভাবে দিন। তা ও ওনাকে বলবে যে আপনার যদি এই দামে না হয় তাহলে আপনি নিয়েন না। কারণটা কি? কারণটা হচ্ছে যিনি সেলার তিনি জানেন যে নাসরিন ছাড়াও ধরেন বাংলাদেশে আরো 10 কোটি মানুষ আছে মিনিমাম যারা রাইস কনজিউম করছে পার ডে। তো নাসরিন না কিনলেও তো ওনাদের সমস্যা নাই, উনি অন্যদের কাছে সেল করে, অর্থাৎ ওনার কাছে নাসরিন ছাড়াও দিনে আরো হয়তো 50 জন কাস্টমার যাবে, যারা যারা এই রাইসটা কনজিউম করতে চায় তারা ওটা কিন্তু কিনতে যাবে। ঠিক একইভাবে নাসরিনও ধরেন নাসরিন এখন ওনার কথা শুনে উনি চিন্তা করলো যে আমি এখন তাহলে আপনার কাছ থেকে না কিনে আমি পাশের দোকানে সেম প্রাইসটা হবে। কারণটা কি? কারণ নাসরিন জানে যে কি না একা যত এরকম সেলার 100 জন আছে, 100 জনই যদি সেম প্রাইসটা না ক্লেম করে তাহলে যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে গিয়ে যে আপনার অন্যরা কিন্তু ওই দামে হচ্ছে প্রোডাক্টটা যেটা হবে, যে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে তখন তারা মানে তার থেকে একটা বেশি দামে যেটা হচ্ছে যে তারা কিন্তু সেটা সেল করার কথা চিন্তা করে। তো তার মানে এটা হচ্ছে গিয়ে যেহেতু অসংখ্য সেলার আছে, তো সেলার কিন্তু চিন্তা করে যে আমি যদি এর থেকে কম দামে সেল করতে মানে বেশি দামে সেল করি, মানুষজনের কাছে তো ইনফরমেশন আছে যে চালের দাম কত, তো তারা কিন্তু ওই অতিরিক্ত দামে আমার কাছ থেকে কিনবে না। ঠিক একইভাবে আমি যদি কম দামেও সেল করতে যাই, সেক্ষেত্রে যেটা হবে যে আমি যে কম দামে সেল করব, আমি তো এটাও জানি যে আমার থেকেও হচ্ছে গিয়ে আহ আপনার আমি যদি কম দামে সেল করি মানে অন্যরা দেখা যাচ্ছে যে লেটস সে 50 টাকা করেই সেল করছে, তাহলে এখানে একা আপনার হচ্ছে গিয়ে আমি কেন হচ্ছে গিয়ে একটা থেকে দাম কমায় 40 টাকাতে সেল করতে। বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আমরা আসলে জানি যে বায়ার এবং সেলার সবই এখানে অসম। আমি এই 18 কোটির মধ্যে আমি আসলে কেউ না, সেটা অনেকটা এরকম। 18 কোটি গ্রাহকের মধ্যে আমি খুবই অল্প একজন মানুষ, তা আমি যদি 18 কোটি মানুষের মধ্যে আমি একজন বলি যে আমি এত দাম দিয়ে প্রোডাক্টটা কিনবো না, এতে কিন্তু সেই মার্কেট কিছু আসে যায় না। তো যেহেতু মার্কেটে কিছু আসে যায় না, so এত দামে প্রোডাক্ট কিন্তু আমরা মানে যেহেতু কিছু আসে যায় না, অর্থাৎ আমার শেয়ারটা যেহেতু এখানে খুব ইম্প্যাক্টফুল না,
এই কারণে কিন্তু আমরা যেটা হয় যে এই মার্কেটে আমরা একসেপ্ট করে নিই। এটার সাথে আমাদের রিয়েল লাইফ কিছু এক্সাম্পলও আছে, আমরা একটু চিন্তা করি। এই সেম সিচুয়েশনটা হয় যখন আমরা ডেমোক্রেসি নিয়ে চিন্তা করে থাকি, যদিও এখানে পলিটিক্যাল বিহেভিয়ার চলে আসে, বাট এটা নিয়ে একটু বোঝা দরকার আছে। সেম জিনিসটা কিন্তু হয় যে আমরা যখন পলিটিক্যাল বিহেভিয়ার গুলো করে, এবং সেখানে আমরা চিন্তা করি যে আমরা হয়তো খুবই নেগোশিয়েবল একটা শেয়ার হচ্ছে কি হোল্ড করি, তো দ্যাট আমাদের সে এখানে কোনো কিছু আসে যায় না। তো আমরা যেটা করি যে আমরা হয়তো বা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করি, কিন্তু মনে রাখবেন এখানে ইন্ডিভিজুয়াল পার্সন যে অ্যাক্টিভিটি গুলো করে, বাকিরাও কিন্তু একই রকম কাজ করবে। এখানে কনজিউমারদের বিষয়টা অনেকটা এরকম ভাবে, প্রডিউসারদের। অর্থাৎ আপনি, ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে আলুর কেজি 80 টাকা, যেটা আপনার কাছে এফোর্ডেবল না, মনে রাখতে হবে এটা বাকিদের কাছেও এফোর্ডেবল না। শুধু আপনার কাছে না, এটা বাকিদের কাছে সব, অর্থাৎ বাকিদেরও আপনার বিহেভিয়ারটা কিন্তু একই রকম হবে। তো যেহেতু এখানে বায়ার সেলার সবাই একটা লার্জ অংশের একটা অংশ হিসেবে কাজ করে, লার্জ অংশের অংশ বলতে বুঝাচ্ছি যে একটা লার্জ একটা সোসাইটির একটা ছোট্ট অংশ বিলং করে, এরকম যেহেতু তাদের অবস্থানটা হয়, সেই কারণে তারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে যে ফ্লোটা যেদিকে যায় বা ঘটনাটা যেরকম ঘটে সেটার সাথেই তারা কাজ করতে থাকে। তো এই জন্যই বলছি যে ইন দিস মার্কেট উই অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। আমরা প্রাইসটা টেক করি, বোথ বায়ার এন্ড সেলার, অর্থাৎ বায়ারও যিনি আছেন তিনিও যেমন একসেপ্ট করে নেন, সেলারও যিনি আছেন তিনিও কিন্তু প্রাইসটা একসেপ্ট করে নেন, যে মার্কেটে যে দামটা হচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে ম্যাডাম প্রাইসটা কিভাবে ডিসাইড হয়? যেমন চালের দাম যে আপনার এখন চালের দাম কত, 80 টাকা কেজি, যেটা দেখলাম যে ভালো চাল যেটা, হ্যাঁ, ওটা দাম হচ্ছে 80 টাকা কেজি। তো এইটা দামটা আসলে নির্ধারণ হচ্ছে কি? দামটা নির্ধারিত হয় হচ্ছে, আমাদের মনে আছে আমরা ইকুইলিব্রিয়াম পড়েছে, একটা ব্যালেন্সিং পয়েন্ট ছিল যেখানে ডিমান্ড এবং সাপ্লাইটা সমান হচ্ছিল। তো এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকে। তো এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে সাধারণত দামটা ডিসাইড করে নিই। তো একটা প্রোডাক্টের দামটা ওখান থেকেই ডিসাইড দিয়ে বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়লাম। প্রথমটা পড়লাম হচ্ছে গিয়ে দেয়ার আর মেনি বায়ার এন্ড মেনি সেলার ইন দিস মার্কেট। তারপরে বললাম দ্য প্রোডাক্ট অফার্ড ইন দিস মার্কেট দ্যাট আর মোস্টলি সেম, দ্যাট মিনস দে আর সেলিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট। দেন বললাম যে দ্য বায়ার এন্ড সেলার দে মাস্ট একসেপ্ট দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট। তো এখানে তাদেরকে একসেপ্ট করে নিতে হয়, এই জন্য তারা কি হিসেবে কাজ করে? দে অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার, মানে প্রাইসটা টেক করে নিচ্ছে, আমরা টেক করছি, এরকম একটা সিচুয়েশনে আমরা সবসময় থাকি। তো আমরা প্রাইসটা টেক করে নিই। এই হলো গিয়ে এখানে মোটামুটি সিচুয়েশন। এরপরে এগুলো ঘটনাতে যাই। এরপরে যে ক্যারেক্টারিস্টিক বলতে, যেখানে একটু বুলেট পয়েন্ট দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ফার্মস ক্যান ফ্রিলি এন্টার অ্যান্ড এক্সিট ইন দিস মার্কেট। আচ্ছা, এখানে শুধু আমি ফার্মের ক্ষেত্রে বলবো না, ইভেন তো আমি এখানে, মানে ফার্ম বলতে যেহেতু আমরা এখানে সেলারকে বুঝাচ্ছি, আমি এখানে কিন্তু বায়ারের কথাও বলবো। অর্থাৎ সেলার এবং বায়ার বোথ, এখানে যেটা ঘটনাটা ঘটে অনেকটা এরকম যে বায়ার সেলারের ইম্প্যাক্টটা এখানে এত কম, সেই কারণে এই মার্কেটে আমি চাইলে ইজিলি এন্ট্রি নিতে পারি, ইজিলি এক্সিট করতে পারি। কিরকম সিচুয়েশনটা? সিচুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি একটু ধরেন ওই রাইস মার্কেটের কথা চিন্তা করেন। এখন ধরেন সাপোজ একটু আগে নাসরিনের কথাই বলছেন যে উনি রাইস মার্কেটে পারচেস করতে গেলেন, এখন তিনি প্রাইসটা তার জন্য আহ, তার জন্য মানে যেটাকে বলা যায় যে কনভেনিয়েন্ট না, উনি এটা এই প্রাইসটাতে উনি হচ্ছেন গিয়ে পারচেস করতে পারছেন, ওনার সেই পারচেসিং পাওয়ারটা নাই, সে কেনার মতো ক্ষমতাটা, তার সক্ষমতা নাই। তো উনি যেটা করলেন সেটা হচ্ছে গিয়ে যে ওনার তখন মনে হলো যে আমি এই মার্কেট থেকে এক্সিট নিব, তো এই মার্কেট আমি রাইসই পারচেস করবো। তাতে কি আমি আপনি তাকে বাধা দিতে পারবো? চিন্তা করেন তো। এখন ধরেন উনি নাসরিন এত দামে রাইসটা কিনবে না বলে উনি মার্কেট এক্সিট করতে যাচ্ছেন। এখন শামীম এসে কি বলতে পারবে যে আপনি মার্কেট থেকে চাল না কিনে যেতে পারবেন না? এভাবে কিন্তু বলার সুযোগ নেই। বা ইমরান এসে কি বলতে পারবে যে না, আপনাকে এই প্রাইসে কিনতে হবে? এই মার্কেটে দেখেন আপনি কি করবেন, এটা টোটালি আপনার উপর নির্ভর করে। অর্থাৎ আপনাকে এই মার্কেটে কেউ বাধা দিতে পারবে না যে আপনি, আপনি যখন চাল কিনতে যাচ্ছেন তখনও কি তাদেরকে কেউ বাধা দিতে পারছেন যে এই মার্কেট সবার জন্য ওপেন? তা আমার ইচ্ছে হলে আমি এই মার্কেটে যেমন এন্ট্রি নিতে পারবো, আবার ইচ্ছে হলে এই মার্কেট থেকে আমি এক্সিট নিতে অ্যাজ এ বায়ার বললাম। এখানে কিন্তু কেউ কাউকে বাধা দিতে পারে না। আবার আসেন এই মার্কেটে মানে এই মার্কেটে আবার আমি চাইলেও কিন্তু
অর্থাৎ আমি যদি মনে করি যে আমি এখন বাধা যেমন আমাকে একটু দিচ্ছে না এক্সিট নিতে, এবার আমার যদি মনে চায় আমি এখান থেকে কিনবো, অথবা হচ্ছে কি আমার যদি মনে হয় না হয় যে না আমি কিনবো না, আমি কিন্তু এই মার্কেট থেকে বের হয়ে যেতে পারি। আমি এটাই বলতে চাচ্ছিলাম। এবার আসেন অ্যাজ এ সেলার। এখন ধরেন লেটস সে ইমরান চিন্তা করলো যে এরকম সে একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে সে হচ্ছে আপনার প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে যে পারচেস করবে। দেখেন ইমরানের এটা কিন্তু ইচ্ছে, সে চাইলে এই ধরনের মার্কেটে অপারেট করতে পারে, এবং তার মনে যদি হয় সে রাইস বিজনেস করতে হয়। এখন ইমরান রাইস বিজনেস করছে। এখন সাকিব ধরলাম তার ফ্রেন্ড, সাকিব এসে বললো যে না ভাইয়া আপনি এই মার্কেটে বিজনেস করতে পারবেন না, দেখেন আপনি কিন্তু বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখেন। তো এই মার্কেটে অ্যাজ এ সেলারও যদি আমি চিন্তা করি, এই ধরনের মার্কেটে আমি যখন তখন এন্ট্রি নিতে পারবো। ইভেন গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন এমন থাকে না যেখানে আপনাকে বাধা দিবে। তো এই মার্কেটে আপনি যখন তখন চাইলে এন্ট্রি নিতে পারবেন, আবার যখন তখন চাইলে এক্সিট অর্থাৎ মার্কেট থেকে মার্কেট আউট অফ হয়ে যেতে পারে। তো এই মার্কেটের সিচুয়েশনটা অনেকটা এরকম যে এই মার্কেটে যখন ইচ্ছা তখন যেমন এন্ট্রি নেওয়া যায়, আবার এই মার্কেটে যখন ইচ্ছা তখন আমি এক্সিটও করতে পারবো, এরকম হচ্ছে গিয়ে অনেকটা বিষয়। তো এই জন্যই বলে যে ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট as there are many seller and many buyer, so that there are ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। এই মার্কেটে আমি যখন ইচ্ছে তখন যেমন এন্ট্রি নিতে পারবো, যখন ইচ্ছে তখন তখন এক্সিট অর্থাৎ মার্কেট আউটও চাইলে হয়ে যেতে পারবে। মার্কেটে অনেকটা এরকম। স্টিল নাও কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ক্লাসের সবার আজকে অমনোযোগিতার হার এত বেশি কেন? কি হয়েছে সবার? আজকে তো ফ্রাইডে, আজকে তো কারোর কি অফিস আছে? ম্যাম লাস্ট ছুটির দিন তো এই জন্য মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আজকে শুধু পারফিউম কম্পিটিটিভ মার্কেটে পড়বো। আর যদি 15 মিনিটস অ্যাটেনশন ধরে রাখতে পারেন তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে। নেক্সট আমরা পার্টটাতে চলে যাবো যেখানে আমরা দেখবো। তাহলে এখন মনে একটা প্রশ্ন আসতে পারে না যে এই মার্কেটে কেন চালের বাজারে মানে চাল ব্যবসায়ীরা থাকে, এরকম তো প্রশ্ন আসতেই পারে যে এই মার্কেটে আমি তাহলে প্রফিট করবো কোথায়, কারণ সবাই তো একই দাম চার্জ করছে। না আমাদের কোনো ডিফারেন্স নেই যে ঢাকা শহরেও যে দাম চাওয়া হচ্ছে, বান্দরবানেও সে দাম চাওয়া হচ্ছে, তাহলে আমি আসলে প্রফিটটা করবো। প্রফিট তো আমরা সাধারণত বুঝি যেটা প্রফিট করার ওয়ান অফ দা থিং হচ্ছে কি আমার দাম যত হচ্ছে কি ইউনিক হবে অন্যদের থেকে, দাম টাম গুলা যদি একটু কম বেশি থাকে সেইভাবে আমরা তখন চিন্তা করতে পারি যে আমার হয়তো তাহলে একটু প্রফিট করার পসিবিলিটি থাকবে। তাহলে এই মার্কেট আসলে প্রফিটটা হয় কোথায়? সেই প্রশ্নের জায়গায় আমরা দেখবো যে in which point actually we're going to make profit from here. ও আচ্ছা, তো কোথায় প্রফিট মেক করে সেটা একটু দেখবো। তার আগে একটু প্রিভিয়াস পড়াতে যাই। মনে আছে আমরা কস্ট অফ প্রোডাকশন পড়েছিলাম, যেখানে আমরা খুব মজা মজা করে কস্ট ক্যালকুলেশন করেছিলাম যে বিভিন্ন ধরনের কস্ট, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, এভারেজ। ওখানে কিন্তু আমরা রেভিনিউ ক্যালকুলেশন করা শিখেছিলাম। এবং আমি যখন শিখাচ্ছিলাম আমাকে কয়েকজন প্রশ্ন করেছে, তো আমি বলেছিলাম যে এই টার্মগুলো যেগুলো আমরা পড়ি, আমি আপনাদেরকে এইবার এইবার কোর্সটা ডিজাইনই করেছে হচ্ছে একদম বেসিক, ভেরি বেসিক যেটাকে বলা যায় যে যেটুকু না পড়াইলেই না। তো যেটা একদম এক্সাক্ট লাগবে আমি শুধু, যেহেতু এটা মাস্টার্স লেভেলের কোর্স, আমি ঠিক সেই জায়গাটাতে ফোকাস করছি। তো খেয়াল করে দেখেন এই যে প্রাইসিং করা অর্থাৎ টোটাল রেভিনিউ, তারপর মার্জিনাল রেভিনিউ, এগুলো যে বের করা শিখিয়েছে ওই জিনিসগুলোই এখন আমাদের কিন্তু এখানে কাজে দিবে। যেমন দেখেন এই টেবিলটা আগে একটু বেসিক একটা টেবিল, এখান থেকে প্রশ্ন আসবে না। আমি জাস্ট হচ্ছে গিয়ে আহ একটা বেসিক একটা টেবিল যেখানে হচ্ছে কি একটা ক্যালকুলেশন করছে একটু দেখানোর জন্য, এখান থেকে প্রশ্ন করবেন জাস্ট একটু দেখেন। যেমন দেখেন এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, এটা হচ্ছে গ্যালন অফ মিল্ক, অর্থাৎ গ্যালন, যেটা যেহেতু ইউএসএ বেসিস এক্সাম্পল, ধর ওদের দেশে মিল্কটা ছোট ছোট মানে গ্যালন, ছোট ছোট যে গ্যালন গুলো আছে সেগুলাতে সেল করে। তো এখানে দেখাচ্ছে এরকম ডিফারেন্ট গ্যালন অফ মিল্ক আছে, এগুলার প্রাইস দেওয়া আছে, প্রাইস গুলো সেম। তো তাহলে আমরা জানি কি টোটাল রেভিনিউ কি ছিল, টোটাল সেল ছিল না? তো টোটাল সেলটা আমরা কিভাবে বের করতাম, প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে বের করতাম। যেমন এখানে দেখেন যে 8 গ্যালনস অফ মিল্ক আছে, তো সেটাকে আমি প্রাইস হচ্ছে $6, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে $48 পেয়ে গেলাম। এরপর আসেন অ্যাভারেজ রেভিনিউটা কি, অর্থাৎ গড় প্রত্যেকটা প্রোডাক্টের রেভিনিউ কেমন আসছে। তো সেটা হচ্ছে কি টোটাল রেভিনিউকে কোয়ান্টিটিতে ভাগ করলে এভাবে পাওয়া যায়। আর মার্জিনাল রেভিনিউ ওই যে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, সেই ক্যালকুলেশন গুলো এখানে করে দেখে।
তো জাস্ট এখান থেকে আমাদের এখন জাস্ট ইনফরমেশনটা যেটা আমরা মাথায় ঢুকবো সেটা হচ্ছে টোটাল রেভিনিউ মিনস হচ্ছে গিয়ে টোটাল যে সেল সেটা, এবং টোটাল সেলটা আমরা সবসময় পাই হচ্ছে গিয়ে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে। এরপরে চলে আসবো হচ্ছে এখানে যদিও ডেফিনেশন গুলো দেওয়া আছে যে দেখেন টোটাল রেভিনিউ হচ্ছে, সরি, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি সোল্ড, এই জিনিস। এখন এইটা দেখানোর রিজনটা হচ্ছে এর পরের টেবিলটা যদি আমরা একটু দেখি, প্রফিট ম্যাক্সিমাইজেশন ফর এ ফার্ম। তো সেখানে আমরা যদি টেবিলটা ভালো করে নোটিস করি, এখানে আবারও দেখেন আমরা 8 গ্যালনস অফ মিল্ক এটা সেল হচ্ছে। যেহেতু যখন 0 গ্যালন ছিল অবশ্যই সেখানে কোনো রেভিনিউ আসবে না, সেটা দেখানো। পরবর্তীতে এগুলো রেভিনিউটা এখানে দেওয়া আছে। আপনি বলতে পারেন ম্যাডাম রেভিনিউটা কোথায় পেলাম? ওই যে পার গ্যালন মিল্কের প্রাইস হচ্ছে $6, সেটা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে টোটাল টিআর যেটা আছে টোটাল রেভিনিউটা এখানে বের করে দিই। এবার আসেন টোটাল কস্টটা কোথা থেকে আসবে। টোটাল কস্টটা ওরা হচ্ছে গিয়ে একটা, আমরা যেরকম হয় যে আমরা সাধারণত দেখবেন যে আমি যখন মিড টার্মে কোশ্চেনটা দিয়েছেন ওখানে টোটাল কস্ট আমি দিয়ে দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড কস্ট দেওয়া ছিল যেগুলো যেখান থেকে ক্যালকুলেশন করছে, তো এখানে আমাদের ধরে নিচ্ছি টোটাল কস্টটা দেওয়া আছে। তাহলে প্রফিট আমরা কিভাবে বের করতাম? প্রফিট বের করতাম হচ্ছে সেল থেকে কস্টিংটা মাইনাস। তাহলে যেমন এখানে সেল ছিল হচ্ছে 0, আমার কস্ট হচ্ছে $3, তাহলে 0 থেকে $3 মাইনাস করলে -3, অর্থাৎ এখানে আমি লসে আসছি। ঠিক একইভাবে এখানে সেল হচ্ছে $6, আমার কস্ট হচ্ছে 5, 6 থেকে 5 মাইনাস করলে 1। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় প্রফিটটা বের করে নিয়েছে। যেমন এখানে হচ্ছে গিয়ে সেল হচ্ছে $24, আমার কস্ট হচ্ছে 17, 24 মাইনাস 17, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেল হচ্ছে, প্রফিট হচ্ছে $7। মোটামুটি আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ প্রফিট আমার কোথায় হচ্ছে, যে যেখানে $7 ছিল সেখানে। এবং খেয়াল করে দেখেন প্রথমে কিন্তু লস ছিল। এই ট্রেনটা একটু বুঝতে হবে, কারণ আমি তো ছবি আঁকবো, তো যেটা যেটা এই ট্রেনটা না বুঝলে, কারণ প্রত্যেকটা ফার্মের ক্ষেত্রে এরকম হয়। তো ট্রেন কি বলে, যখন শুরুতে আমরা প্রোডাকশন শুরু করি সাধারণত সেখানে লস থাকে, লস থেকে আমরা প্রফিটে যেতে শুরু, কিন্তু লাভ দিয়ে কিন্তু প্রফিটে যায় না, অর্থাৎ একবারে যে অনেক প্রফিট করে ফেলি তা না। লস থেকে আমরা আস্তে আস্তে প্রফিট করা শুরু করি এবং একটা সময় সর্বোচ্চ প্রফিট হয়। সর্বোচ্চ যেমন এই যে আস্তে আস্তে প্রফিট করার সময় যেমন $1, $4, $6, দেন $7, $60 হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রফিট। তো প্রফিটটা আমরা করতে থাকি, দেন সেখানে একটু স্টেবিলাইজড, অর্থাৎ স্টেবল কিছু সময়ের জন্য ওই প্রফিট হাইয়েস্ট প্রফিট পয়েন্টেই থাকে, দেন আবার আপনার হচ্ছে গিয়ে ডিক্লাইন করে, অর্থাৎ আবার প্রফিটটা কমতে থাকে, যেমন চলতে চলতে একটা সময় একদম মিনিমাল প্রফিটে যায়। তাহলে যদি আমি সবচেয়ে বেস্ট পজিশনটা দেখি, তার আমরা দেখতে পাচ্ছি এই যে $7 করে যখন আমার প্রফিটটা হচ্ছিল সেটাই হচ্ছে আমার সবচেয়ে বেস্ট পজিশন। এইবার আসেন চেঞ্জ ইন মার্জিনাল প্রফিট যদি আমি চিন্তা আসা, এমআর কি? এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। আমাদের মনে আছে কিনা এমআর মানে মার্জিনাল টার্মটা আমরা কি বলেছি, যে বলছিলাম যে একটা অতিরিক্ত ইউনিটের যখন চেঞ্জেস হয় সেখান থেকে মার্জিনাল পয়েন্ট আসে। তাহলে রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ মানে রেভিনিউতে যখন একটা অতিরিক্ত ইউনিটের জন্য টোটাল রেভিনিউতে যে চেঞ্জ আসবে সেটা হবে মার্জিনাল রেভিনিউ। ঠিক একইভাবে মার্জিনাল কস্টটা আমরা মিড টার্মের কোশ্চেনেই এটা সলভ করেছিলাম। মার্জিনাল কস্ট কিছু যেটা অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করলে টোটাল কস্টের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার মার্জিনাল কস্ট। তো এখন একটা পয়েন্ট, একটা কথা লিখে রাখেন, এটা এটা মনে রাখার জন্য, অনেক কিছু তো পড়বো সব যদি ভুলেও যাই, জাস্ট এটা লিখে রাখেন যে এমআর ইকুয়াল টু এমসি, মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, এরকম লেখেন, লেখেন এমআর ইকুয়াল টু এমসি। মনে রাখতে হবে প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হচ্ছে যেখানে ওই মার্কেট ওই ফার্মটার জন্য মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান হবে। অর্থাৎ একটা অতিরিক্ত ইউনিট তৈরি করতে যে খরচ হচ্ছে, সে অতিরিক্ত ইউনিট সেল করে যে আমরা যে টাকাটা পাচ্ছি যদি যেটা সমান হয়, তখন বুঝলেন যে ওই জায়গাটাতে ওই ফান্ডটা সর্বোচ্চ প্রফিট করে এবং পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে ওই পয়েন্টেই তারা সবসময় অপারেশন করে, তো ওইটাই তাদের জন্য প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট। এখন আপনি বলবেন যে মানে আপনার যে কথাটা বললেন সেটার একটা প্রমাণ দেখা, যে এমআর ইকুয়াল টু যে এমসি বললেন যেখান থেকে প্রফিটটা হয়, প্রমাণটা আমাদের এই টেবিলেই আছে।
এখানে মার্জিনাল রেভিনিউটা ক্যালকুলেশন করেছে। মার্জিনাল রেভিনিউ কি একটা অতিরিক্ত প্রোডাক্ট সেল করার জন্য টোটাল রেভিনিউতে যে চেঞ্জেসটা হয় সেটা। তাহলে টোটাল রেভিনিউ কি চেঞ্জ ইন টিআর, এমআর ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন টিআর ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। আমি এটা নেক্সট ক্লাসে আর একটু ডিটেল ক্যালকুলেশনটা দেখাবো, এখন আপাতত বোঝানোর জন্য। তো প্রত্যেকটা পয়েন্টে যখন চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটিতে আমরা এখানে এমআর টা পেয়েছি হচ্ছে $6 করে, মার্জিনাল রেভিনিউটা $6 করেই পেয়েছি। এমসিটা কি, এমসিটা আমরা যেটা বের করেছিলাম ওটাই, এখানে একটু ভুল লিখেছে। মার্জিনাল কস্ট এখানে ফর্মুলাটা হবে চেঞ্জ ইন, মানে এখানে হচ্ছে ডেল্টা টিআর লেখা নেই, এখানে হবে ডেল্টা টিসি। ভুল লিখেছে ওরা, এটা তো মুছার আমার কোনো সুযোগ নাই। তো এখানে হবে হচ্ছে ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এটা একটু মার্ক করে দিচ্ছি যে এই জায়গাটা তো ভুল লিখা। এটা হবে ডেল্টা টিসি, টিসি টোটাল কস্ট ডিভাইডেড বাই ডেল্টা কিউ। আচ্ছা, তো আমরা ফাইন্ড আউট করেছিলাম কি এই দুটো পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের জন্য মোটামুটি ভালো। এবং আমি বলেছিলাম এই মার্কেটটা অপারেটই করবে হচ্ছে গিয়ে এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট। এখান থেকে আমরা মার্জিনাল কস্ট বের করেছি। আমি নেক্সট ক্লাসে আমি একদম ইন পার্সন ক্লাস, তো ইন পার্সন ক্লাসে আমি একটু দেখিয়ে দিব যে এই মার্জিনাল কস্টটা কিভাবে ওরা বের করেছে, যদিও আমরা এটা করেছি। তারপর আমি আবার একটু আপনাদের বোঝানোর জন্য দেখাবো, জিনিসগুলো তো বোঝা দরকার আছে ভালো। তো খেয়াল করে দেখেন এই যে এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে যেই পয়েন্টে আমার হচ্ছে গিয়ে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান, সেখানে দেখেন চেঞ্জ ইন প্রফিটের ব্যালেন্সটা হচ্ছে 0। তো দিস ইজ দ্য পয়েন্ট যেখানে এই মার্কেটটা অপারেট করবে। এটা কোন পয়েন্ট? যখন হচ্ছে গিয়ে এই আমার 5 গ্যালন অফ মিল্ক আমি প্রোডাকশনে যাব, সাধারণত এই পয়েন্টে হচ্ছে গিয়ে এই মার্কেটটা আপনার অপারেট করবে। অর্থাৎ এই পয়েন্টে যদি অপারেট করে তো 7 গ্যালন অফ, সরি মাই মিস্টেক, 5 গ্যালন অফ মিল্ক যদি ওরা প্রডিউস করে, তাহলে দেখা যাবে যে পারফেক্ট কম্পিটিটিভ, অর্থাৎ সবাই হয়তো মিল্কই সেল করছে, সবার মিল্কের প্রাইসই হচ্ছে আপনার $6 করে সেলিং প্রাইস। বাট তারপরেও সবাই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রফিট করবে। সেটা কি, যদি তারা সবাই 5 গ্যালন করে মিল্ক সেল করে তাহলে দেখা যায় যে তারা সেম টাইপ সিমিলার টাইপের প্রফিট মেক করবে। আর আপনি বললেন যে ম্যাডাম আমি যদি এর থেকে বেশি সেল করার কথা চিন্তা করি, হ্যাঁ আপনি সেল করার কথা চিন্তা করলে সেল হবে, এমন হবে যে তা না, কিন্তু যেই পরিমাণ প্রফিট আপনার করার কথা পার্শিয়ালি আপনি সেই প্রফিটটা করতে পারবেন না। খেয়াল করে দেখেন, কারণ 5 গ্যালন মিল্ক সেল করলে আপনার প্রফিট হয় হচ্ছে গিয়ে $7, কিন্তু আপনি যখন 6 গ্যালন মিল্ক সেল করেন আপনার প্রফিট কিন্তু কমে আসবে, $7 আগে $6 হলো, সব মিলে ওভারঅল কস্টিং মিলাই দিলেন। আবার 7 গ্যালন সেল করলে $4 হলো, 8 গ্যালন সেল করলে $1 হলো, যে এইভাবে কমতে থাকবে। তো এই জিনিসগুলো আরো একটু ডিটেল আমরা পড়বো। আমি আজকে ছেড়ে দিই, আজকে আর এত ইয়া করবো না, নেক্সট ক্লাসে। কিন্তু এই জায়গাটাতে আমি এটা ছেড়ে দেওয়ার রিজনটা আছে, কারণ এই ছবিটাও আমি আঁকবো। হ্যাঁ, এই ছবিটা আঁকবো এখান দিয়ে আমরা দেখবো যে ঠিক একইভাবে মার্কেটটা মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের দুটো কার্ভ আঁকে বা চিন্তা করে, বা এটা অনেক থেকে কার্ভ এঁকে যে দেখতে হবে তা না, এটা আমরা একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশন থেকে বের করে কোথায় এর মার্জিনাল কস্টটা, অর্থাৎ একটা ইউনিট এক্সট্রা তৈরি করলে আমার যে খরচ, সেখান থেকে একটা ইউনিট এক্সট্রা তৈরি করলে যে আমার যে সেল হচ্ছে সেটা সমান হয় ঠিক সেই পয়েন্টটাতে, এক্স্যাক্টলি সেই পয়েন্টটাতে তারা হচ্ছে গিয়ে আপনার সেল করে, এর বাইরে আর তারা সেল করে না। তো এই হলো মোটামুটি জায়গা। তো এই ছবিটা আমরা পড়বো। তো এখান থেকে একটা প্রশ্ন, খুবই সিম্পল একটা প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন ফর এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, বা হোয়াট ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। সেক্ষেত্রে সাধারণত আমরা এই ছবিটা এঁকে দেন এটা এক্সপ্লানেশন করে এখান থেকে বের করি। বাট যদি আমরা যখন রিয়েল লাইফে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা চাইলে এরকম একটা ক্যালকুলেশন করে নিতে পারি। এবং সেখানে আপনারা যখন আপনাদের প্রোডাকশনটা বসাবেন, যেখানে দেখবেন যে ঠিক মার্জিনাল কস্টটা মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে, চেষ্টা করবেন সেই পয়েন্টে আপনারা প্রোডাক্ট সেল করতে। তো এর থেকে বেশি প্রোডাকশনে আপনি যাবেন না, সাপ্লাইতে যাবেন না। যেমন এখানে আমরা বের করলাম যে 5 গ্যালন অফ মিল্ক, ঠিক অতটুকু পয়েন্টে আপনি সেল করার চেষ্টা করুন, তাহলে আপনার সর্বোচ্চ, এর থেকে বেশি প্রফিট আপনার পক্ষে মেক করার ন্যূনতম ক্যালকুলেশন। ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন আছে টিল নাও?
আচ্ছা, আমি রেকর্ডেড ভার্সন ক্লাসটা দিয়ে দিব আজকের মধ্যেই। আর তারা যেটা করবেন যে যাদের একটু হয়তো আজকেও যেহেতু ছুটির দিনে এঙ্গেজমেন্ট গুলো আছে এগুলা শেষে একটু রেকর্ডেড ভার্সন ক্লাসটা ভালো করে শুনবেন, দেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবেন। বিকজ এখন আমরা যে টপিক গুলো বলবো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক, তো একটা টপিক যদি আমি না বুঝি পরের অংশটা যখন আমি ক্যালকুলেশন দেখাবো বা ছবিটা এঁকে দেখাবো এই জিনিসগুলো আমরা বুঝবো না। তা আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমরা সুতরাং ছেড়ে দিচ্ছি। আর এখন যে পার্টিসিপেন্ট লিস্ট আছে কিছুই লিখতে হবে না, ওখান থেকে দেখে আমি সেকেন্ড অ্যাটেন্ডেন্সটা দিই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ইন পার্সন ক্লাসে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।